আমি তো কথা চাই না আমি অনুষ্ঠান সুধীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে পৌঁছেছেন মুক্তালী বিশ্বাস এবং বেলাল বেগ দুজনেই। আমরা কয়েক মিনিটের মধ্যেই আমাদের মুক্তালী বিশ্বাস একটু ধাতস্থ হলেই আমরা অনুষ্ঠান শুরু করব। স্যার একটু সময় নেন, আপনি একটু চা খান, কফি খান। আমরা এই আমাদের আনন্দের অনুষ্ঠান আপনাদের দুজনকে পেয়ে আমরা যে আনন্দিত, এটি অত্যন্ত আনন্দের অনুষ্ঠান তো বটেই এবং একই সঙ্গে অনুষ্ঠানটি ইনফর্মাল একেবারে। আপনারা দেখেছেন আমাদের সেট হচ্ছে একেবারেই স্বাভাবিক একটি সেট, ঘরের আপনার ঘরে আমার ঘরের লিভিং রুমের মধ্যে। যে কথাটি আমি আগেই বলতে চাই, সবাই যেহেতু খাবার দাবার শেষ করেছেন, এই সেট যিনি করেছেন তার নাম কেউ জানেন কি এখানে? কে জানেন? বলেন, জোরে বলেন, জোরে জোরে হাত তালি দেন। আমাদের উনি দেখেন এই ক্যামেরা আছেন তুষার রায়। আমি আগেও বলেছি, অনুষ্ঠান শুরু করার আগে আবার একটু রিপিট করি, উনি গত 25 বছর 22 বছরের আমাদের যে কার্যক্রম সেই ভিডিওগুলো ওনার চ্যানেলে রয়েছে। ওনার যে ছেলে আমার পাশে বসে গান করতো, সে ছিল 4 ফুট, সে এখন 6 ফুট 2 ইঞ্চি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনারা সবাই আবারও বলি, আমাদের মাঝে আমাদের দুই অতিথি এসছেন। আমরা 2 মিনিটের ভিতরে আমরা অনুষ্ঠান শুরু করবো। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা যার যার জায়গাতে বসুন। যদি পানি নিতে হয়, যদি চা নিতে হয়, নিয়ে হাতে নিয়ে বসুন। আমাদের অনুষ্ঠান 2 মিনিটের ভিতরে আমরা শুরু করবো। ধন্যবাদ। দুজন আপন জনের সঙ্গে মুক্তালী বিশ্বাস, সবাই অনুরোধ করছি কোনো কথা নয় প্লিজ। তোমরা যারা ছোটরা আছো কোনো কথা বলা যাবে না এখন, আমরা অনেক সময় দিয়েছি, ঠিক আছে? আমাদের দুজন কাছের মানুষ, আপনজন, মুক্তালী বিশ্বাস এবং বেলাল বেগ। আজকের এই সন্ধ্যাটি
তাদের জন্য আমাদের অনুষ্ঠানের নামটি আমি বলতে চাই, মুত্তালিব বিশ্বাস এবং বেলাল বেগের সঙ্গে এক সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় আমরা তাদের জীবন, তাদের কর্ম এবং তাদের আগামী দিনগুলোকে আমরা উদযাপন করব। সে উপলক্ষে আমরা একে একে প্রথমেই তাদেরকে আমাদের, আমি মঞ্চ বলবো না, এটি আমাদের একেবারেই ঘরোয়া একটি অনুষ্ঠান। আমাদের এই ছোট জায়গাটিতে তারা এসছেন, তারা কমফোর্টেবলি বসবেন। আরামদায়ক সিট আমরা দিয়েছি, সেখানে আরাম করে আমরা বসবেন। আমাদের সঙ্গে একেবারে ফর্মাল নয়, ইনফর্মাল ভাবে কথা বলবেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমাদের মতামত শেয়ার করব, আমাদের শ্রদ্ধা আমরা জ্ঞাপন করব। এই উপলক্ষে আমি প্রথমেই এই আমাদের মঞ্চই বলি নাকি মঞ্চই বলি, এই মঞ্চে আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসকে। এরপরে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় বেলাল বেগকে। এবং একই সঙ্গে বসার আগে আমি সবাইকে অনুরোধ করবো আমরা দাঁড়িয়ে তাদেরকে একটু সম্মান প্রদর্শন করে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি, আমাদের ভালোবাসা আপনারা দুজন গ্রহণ করুন। আচ্ছা, আমরা বসি। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা খুব লম্বা করতে চাই না, খুব সংক্ষেপে, যতটা সংক্ষেপে সম্ভব আমরা সেভাবে আগাবো। আমি আবার অনুরোধ করবো কথা কম হবে প্লিজ, কথা এখন বলা যাবে না। প্রথমেই আমাদের অতিথি বলবো না আমি, আমাদের দুই আপনজনকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। এ পর্যায়ে তুষার রায় এবং শুক্লা চক্রবর্তী আসছে। তুষার রায় প্রথমেই ফুল দিয়ে বরণ করবেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসকে। তুষার রায়। শুক্লা চক্রবর্তী থাকুন ওখান থেকে। শুক্লা চক্রবর্তী ফুল দিয়ে বরণ করবেন বেলাল বেগকে। আমি খুবই আনন্দিত, এবারে আমাদের দুই কর্মী মোহিত আচার্য এবং সমীর মণ্ডল, তারা উত্তরীয় পরিয়ে দেবে এই দুই আপনজনকে। আসছে মোহিত আচার্য, উনি উত্তরীয় পরিয়ে দেবেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাসকে। করতালি দিই আমরা। এরপরে আসছে সমীর মণ্ডল, উত্তরীয় পরিয়ে দিচ্ছে বেলাল বেগকে, শ্রদ্ধেয় বেলাল বেগকে। আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা গ্রহণ করুন। আমি দুটি কথা বলতে চাই। এই দুটি মানুষ, কাছের মানুষ, আপনারা জানেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের দুটি বিভাগকে আমার সঙ্গে প্রায় 1.5 যুগ ধরে রেখেছিলেন। বাংলা বিভাগকে সমৃদ্ধ করেছেন বেলাল বেগ, শ্রদ্ধেয় বেলাল বেগ, আমাদের পরম প্রিয় বেলাল ভাই, এবং সঙ্গীত বিভাগকে ঋদ্ধ করেছিলেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। এই দুজনের অক্লান্ত পরিশ্রমে অনেক নতুন প্রজন্মের অনেক আমেরিকান বাচ্চাই আমি বলবো, আমাদের উত্তরসূরি, তারা এদের কাছ থেকে আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং অবশ্যই সঙ্গীতের একটি বিরাট অংশ এই
দুজনের কাছ থেকে তারা শেখার সুযোগ পায়। সেটি স্মরণ করে আমি আজকে আমাদের অতিথি স্কুলের নিয়মিত কার্যক্রম যদিও নেই, কিন্তু এ কথা বলতে আমি খুব গর্ববোধ করি। আমাদের সেই প্রায় 24 বছরের যে কার্যক্রম, যেটি প্যান্ডেমিকের সময় থেকে আমাদের বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে, সেই 24 বছরের কার্যক্রম থেকে 4টি বাচ্চা, এখন আর বাচ্চা বলার সুযোগ নেই, তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আমি তাদের একে একে আমার পাশে আসতে বলবো। ডান দিকে আসবে বাঁধন কর্মকার, বাঁধন ডান দিকে আসুন। আসবে তৃষা মণ্ডল, আসবে প্রমিত আচার্য, আসবে রাজদীপ বণিক। যে কারণে এরা অত্যন্ত আগ্রহ সহকারে এখানে এসেছে, তাদের দুজন কাছের মানুষকে, দুজন শিক্ষককে, দুজন অভিভাবককে দেখতে, তাদের সঙ্গে কথা বলতে, তাদের সম্পর্কে কথা বলতে। আমি প্রথমেই আমি ঠিকই বলেছেন, আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস এবং বেলাল বেগ, আপনারা বসুন এবং আপনারাও আপনাদের আসন গ্রহণ করুন। প্রথমেই আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি তো বটেই, কিন্তু এই নতুন প্রজন্মের এই বাচ্চাগুলোর মুখ দিয়ে আমরা আমাদের কথাগুলো বলতে চাই। প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে মুত্তালিব বিশ্বাসকে বাঁধন কর্মকার। সবাইকে নমস্কার। শ্রদ্ধাঞ্জলি মুত্তালিব বিশ্বাস। মুত্তালিব বিশ্বাস আমাদের সামনে দাঁড়িয়ে আছেন শিল্পী, শিক্ষক ও মননশীল গবেষকের এক বিরল সমন্বয় হিসাবে। 1945 সালে 18 অক্টোবর জন্ম নিয়ে 90 দাঁড় ছুঁয়ে তিনি প্রমাণ করেছেন কিভাবে আজীবন সাধনা ও নিরবৈতিক অনুশীলন একটি জীবনের অন্তর্গত সুরকে গড়ে তোলে। বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি বহু স্বীকৃত সঙ্গীত সাহিত্যিকদের অন্যতম, যার লিখিত বিশ্লেষণ সঙ্গীতের রস, রূপ ও ইতিহাসকে একসঙ্গে চিনে নিতে শেখায়। তার 3টি গ্রন্থ সঙ্গীত ভাবনা, সঙ্গীত বিতর্ক ও মন্ত্রমুগ্ধতার আধুনিক বাংলা সঙ্গীত চিন্তায় গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করেছেন। কণ্ঠশিল্পী হিসাবে তার 2017 সালে প্রকাশিত অ্যালবাম অশ্রু নদীর তীর এর 12টি গানকে ঘণ্টাখানেক বেশি সাথির রাগ সাধনা ও আধ্যাত্মিক অনুভবের অনন্য মিলন রচনা করেছেন। উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের সঙ্গীত শিক্ষক হিসাবে তিনি প্রবাসী নতুন প্রজন্মের শিশু কিশোরদের হাতে বাংলা গান, সাহিত্য ও মানবিক মূল্যবোধের অনির্বাণ শিক্ষাতে চালিয়ে দিয়েছেন। তাকে সম্মান জানানো মানে আমাদের সমগ্র সঙ্গীত ঐতিহ্যকে সম্মান জানানো। মুত্তালিব বিশ্বাস সঙ্গীতবিদ্যা ও মনোবিজ্ঞানকে উজ্জ্বল নক্ষত্র। তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। ধন্যবাদ। শ্রদ্ধাঞ্জলি, যেটাকে আমরা ইংলিশে উইল সে হোমেজ টু মুত্তালিব বিশ্বাস, সেটি পাঠ করছে তৃষা মণ্ডল।
Biswas stands before us as a rare synthesis of performer, pedagogue, and scholar. Born on October 18, 1935, he recently crossed the 90-year mark, a lifetime shaped by rigorous musical practice and quiet intellectual discipline. In Bangladesh, he is recognized as one of the country's few actual musical literati, a thoughtful music critic and cultural essayist whose writing illuminates both aesthetics and history. His three major books, Shongit Bhavana, Shongit Vitarka, and Mondro Mattoyatar, have become essential reference points in contemporary, comprising 12 songs over more than an hour of music, testifies to both the depth of raga training and spiritual nuance. As the music teacher at Udichi School of Performing Arts, he has transmitted this legacy to diaspora children and youth, remain vibrantly alive across generations. In honoring him, we honor a whole tradition of disciplined, humane music making. Muttali Biswas is a shining star in musicology and humanities. We pay tribute to his life and work. শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে বেলাল বেগকে আমাদের প্রমিত আচার্য। প্রমিত। বেলাল বেগ আমাদের সামনে উপস্থিত হন লেখক, শিক্ষক ও সাংস্কৃতিক অধিকার কর্মীর এক বিরল ব্যক্তিত্ব হিসাবে, যার জীবন ও কর্ম বাংলাদেশ ছাড়িয়ে নিউ ইয়র্কের নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সত্তার দীর্ঘস্থায়ী ভিত্তি নির্মাণ করেছে। পৃথিবীতে বাংলা ভাষা যখন বিশ্ব ভাষার সারিতে অগ্রগণ্য হয়ে উঠেছে, তখন উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসে তার নির্মিত ছোট শ্রেণীকক্ষই হয়ে উঠেছিল সেই বৈশ্বিক বাংলা ভাষার ঐতিহ্যের এক উজ্জ্বল ক্ষুদ্র প্রতিরূপ। ধর্মনিরপেক্ষ মানবতাবাদী বেলাল বেগ বাংলা ভাষাকে শুধু ব্যাকরণের অনুসরণ হিসেবে দেখেননি, দেখেছেন সুষ্ঠু সমালোচনামূলক নাগরিক চেতনা, ধর্মীয় সহনশীলতা ও ঐতিহাসিক স্মৃতি নির্মাণের এক কঠোর শাসন ব্যবস্থা হিসেবে। ধৈর্যশীল পাঠদান ও নিবিড় সান্নিধ্যের মধ্য দিয়ে তিনি অভিবাসী শিশুদের গড়ে তুলেছেন আত্মবিশ্বাসী পাঠক, শিল্পী ও বাঙালি সংস্কৃতির সচেতন রক্ষক হিসেবে। তিনি নতুন প্রজন্মকে শিখিয়েছেন যে প্রতিটি ক্রিয়াপদ, প্রতিটি বাংলা শব্দ এবং প্রতিটি কবিতার পংক্তি এক গভীর নৈতিক দায়িত্বের নাম। আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমরা সেই সত্যটি পুনরুচ্চারণ করি। সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা শুরু হয় শিশুকে তার মাতৃভাষায় কথা বলা, পড়া এবং স্বপ্ন দেখতে শেখানোর মধ্য দিয়েই। বেলাল বেগ বাঙালির সাংস্কৃতিক অধিকারের একজন একনিষ্ঠ প্রহরী। তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। এবারে আসছে রাজদীপ বণিক, সে আমাদের বেলাল বেগকে হোমেজ টু বেলাল বেগ সেটি করবে। সে রাজদীপ, তুমি আসো। তুমি আমাদের এই বাচ্চাটি খুব ছোট ছিল। Stands before us as a rare conjunction of writer, teacher, and cultural rights activist whose life's work helped anchor Bengali identity in New York's growing Bangladeshi diaspora. As the Bengali language emerges as one of the world's major languages, his quiet classroom in Udichi School of Performing Arts became a luminous microcosm of that global linguistic heritage. A steadfast secular humanist, Behlal Beg treated language not merely as grammar, but as a discipline of critical citizenship, interfaith respect, and historical memory. Through patient instruction, he transformed children of immigrants into confident readers, performers, and custodians of Bengali culture, reminding them that every verb, every poem, carries an ethical responsibility. In honoring him, we affirm a principle he embodied every day. Defending cultural rights begins with teaching a child to speak, read, and dream in their own mother tongue. Behlal Beg is a maestro of cultural rights and Bengali consciousness. We pay tribute to his life and his work. Thank you.
একটি বাচ্চার উদ্দেশ্যেই বলি, একটু করতালি দিই। এবার একটু ভিন্ন প্রসঙ্গ। এই প্রসঙ্গটি আমি লজ্জিত বোধ করছি, তবুও আমাকে তোমরা কি বসো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি তবু কথাটি বলতে চাই আপনাদের সামনে। আমরা যখন এই গরিব মানুষদেরকে সম্মাননা প্রদান করি, তাদেরকে কথা বলে, আমাদের প্রাণের আকুতি জানিয়ে, সম্মান জানিয়ে, তাদের কিছু কথা শুনে আমরা মোটামুটি অনুষ্ঠান শেষ করি। আমি ভাবলাম যে এটিকে একটু আলাদা কিছু করা যায় কিনা। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি এই দুই গরিব ব্যক্তিকে, তারা যেহেতু আমাদের বৃদ্ধ শিশু, হাততালি দেন, দুই শিশুকে এই অনুষ্ঠানে তারা এখান থেকে বাইরে গিয়ে যাতে চকলেট খেতে পারে, চকলেট কিনে খেতে পারে, সে উপলক্ষে আমরা কিছু অর্থের ব্যবস্থা করলে কেমন হয়? আপনাকে সাপোর্ট করবেন আমাকে? জোরে হাত তালি দেন, এত প্রমাণ করতে হবে। আমি আসলে সেরকম একটি ব্যবস্থা করেছি, টেলিভিশন না, আমি দুটি এনভেলপ নিয়ে আসছি। একটি অবশ্যই মোত্তালি বিশ্বাসের, আমি আপনার হাতে তুলে দিতে চাই। আর আরেকটি অবশ্যই আমাদের বেলাল বেগের জন্য। এই গোপন চিঠির মধ্যে আপনি এখন খুলবেন না, বাড়ি থেকে খুললে আমাদের প্রথম প্রেসিডেন্টের ছবি দেখতে পারবেন এখানে, আমেরিকা। এবং অবশ্যই আমাদের প্রাণ থেকে আমরা বলছি, আমাদের পিতৃতুল্য অবশ্যই এই দুই গুণী ব্যক্তি একটি পরিণত বয়সে উত্তীর্ণ হয়েছেন এবং তাদের এই লম্বা সময়ে তারা অবশ্যই আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করেছেন, আমাদেরকে করেছেন অবশ্যই অবশ্যই উপকৃত বিভিন্নভাবে। আমরা তাদেরকে আবারও আমাদের অন্তর থেকে জানাই অভিনন্দন, আমাদের শ্রদ্ধা। কথা বলে আমি সবসময় যে প্রসঙ্গটি আমি ভরে যাই, সেটি হচ্ছে আমাকে হেল্প করতে হবে পাশ থেকে। এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে যেটি হবে, সেটি হচ্ছে অনেকগুলো লোকের হাত দরকার হয়, শ্রম দরকার হয়, এবং তাদের কথা আমরা সবসময় ধরে যাই। আপনাদের যত বড় বড় অনুষ্ঠান একজন দুজনের নাম বলে আমরা শেষ করি। আমি এই দুই গরিব ব্যক্তিকে একটু একটু বসে থাকতে বলবো, আমাদের অনুষ্ঠান আমরা পরম্পরায় চালিয়ে যাব, কিন্তু কয়েকটি নাম আমি বলতে চাই যারা এই অনুষ্ঠানটিকে এই পর্যায়ে আনার জন্য সহায়তা করেছেন, অক্লান্ত খেটেছেন। তার ভিতরে আমাকে একটু হেল্প করতে হবে, সঙ্গে সমস্ত নাম, আমি কোনো নাম ভুল করতে চাই না। তুষার রায়, আমরা হাত তালি দেই, তুষার রায় করেছেন। সমীর মণ্ডল, আপনারা পাশে আসতে ভালো আছেন। শুক্লা চক্রবর্তী আছেন, মোহিত আচার্য আছেন, সীমা রায়, বিশ্বজিৎ কর্মকার, সুকান্ত দাস হরে, মহাদেব মল্লিক, মুক্তাধর, শিপ্রা দেব আছেন, ফজলুল করিম আছেন, লীলা কান্দ্রি আমাদের আছেন, হেনা আচার্য, বন্যা কর্মকার, শিল্পী মোদক, বেবি মন্ডল, আর দাঁড়াবেন যদি আপনার নাম আমি না বলে থাকি, বলবেন আমার নাম বলা। অনিতা মল্লিক, মুক্তাধর না বলেছেন, পরেশ ধর। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই পুরো সেটআপটি করেছেন আমাদের তুষার রায় তার ভাইকে নিয়ে।
ভাইয়ের নাম কি? ভাই এবং অনির্বাণ দাশগুপ্ত। অনির্বাণ রায়, রাইট? অনির্বাণ দাশগুপ্ত। কি? দাশগুপ্ত। অনির্বাণ দাশগুপ্ত। আরো দুজনকে দেখলাম, তারা কারা? আমার ছোট ভাই। ওনার ছোট ভাই সুশান্ত রায়। সুশান্ত রায়। গণেশ বণিক। আচ্ছা, যদি কারো নাম আমি না বলে থাকি সেটি অনিচ্ছাকৃত, এটি বলে আমি পরবর্তী অনুষ্ঠানে যাই। আমার সহশিল্পীরা আপনারা আমার পাশে আসবেন। আমরা একটি অনেকে এসছেন, ডান দিকে বসে আছেন আমাদের বিধানদা, আছেন সুপেশ ধর, বিপ্লব দা আছেন, আমাদের বিশ্বজিৎ দা আছেন, প্রদীপ বাবু, আরো পেছনে অনেকেই আছেন, দিকে আছেন সীমা সরকার, আরো অনেকেই আছেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বেলাল ভাই, আমার বেলাল ভাই বলি, কেউ কিছু মনে করবেন না। বেলাল ভাই উনি এসছেন তার সহধর্মিণীকে নিয়ে, একটু জোরে হাত তালি দেন। উনি আছেন কিন্তু আমাদের সামনে বসে আছেন, উনি কোথাও যেতে চান না। আমি একটা জোর করেই বললাম যে ওনাকে নিয়ে আসতে হবে। আপনাকে স্বাগত জানাই এখানে আসার জন্য। সঙ্গে এসছে বেলাল ভাই মেয়ের নামটা কি? সরি, তিয়াশা। আমরা করতালিতে তাকে আমরা অভিনন্দন জানাই, আসার জন্য ধন্যবাদ। এবং একইভাবে আমাদের মোত্তালিব স্যার সঙ্গে নিয়ে এসছেন তার বড় মেয়ে, আমি তাকে কে আপা বলবো, আমার তো লম্বা নাম আছে, সেটি না হয় না বললাম, ঠিক আছে? আমার কে আপা এসছেন এখানে, কে আপাকে আমি স্বাগত জানাই। আচ্ছা, আমাদের এই পর্যায়ে দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের বেলাল ভাই এবং মোত্তালিব বিশ্বাসের সঙ্গে কথা বলবেন, তাদের নিয়ে স্মৃতিচারণ করবেন। নীরা কাদ্রি কথা বলবেন দুজনের সঙ্গে, আমাদের নীরাদি। এবং তারপরে আপনারা দেখেছেন আমাদের মাঝে আছেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক, আমাদের প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ কৌশিক আহমেদ। আমি ওনাকে অনুরোধ করেছি ওনার অভিজ্ঞতা তাদেরকে নিয়ে এবং স্মৃতিচারক সময় নিয়ে। আমরা অপেক্ষা করবো, কিন্তু তার আগে আমরা এই দুটি গান করে শুনব। শিপ্রাদেব নতুন এসছে আমাদের সঙ্গে উপস্থিত, কিন্তু এই মঞ্চে যাদেরকে দেখছেন তারা আমি বাদে এক পরিবারের। আমাদের সঙ্গে তবলায় সহযোগিতা করছেন সীতেশ ধর, আমার বাদিকে আছেন মুক্তা ধর, তারা হাজব্যান্ড ওয়াইফ, এবং আমাদের শিপ্রা হচ্ছে সীতেশ ধরের ছোট বোন। আমি বাদ দিলে এটা একটি পরিবার। গানটি খুব ব্যবহৃত হচ্ছে। লায়লা হাসান যখন 21শে পদক পেলেন, উনি উদীচিতে আসলেন এবং হাসান ইমামকে নিয়ে, তার হাজব্যান্ডকে নিয়ে, তখন ভেবেছিলাম যে কি করা যেতে পারে, তখন এই গানটির জন্ম। অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম। আনন্দে মেতে যায় তৃপ্ত কণ্ঠে গায়, আনন্দে মেতে যায় তৃপ্ত কণ্ঠে গায়, আকাশ বাতাস হয় তোমারই আগমন। অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম।
তোমায় বলো অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম। সাধনায় বিঘ্ন পেছনে ফেলে তুললে রতন দিলে দুবার মেলে, সাধনায় বিঘ্ন পেছনে ফেলে তুললে রতন দিলে দুবার মেলে। কীর্তি তোমার হবে চির অক্ষয়, যেমন মাটির বুকে দাড়ি ধারা বয়। কীর্তি তোমার হবে চির অক্ষয়, যেমন মাটির বুকে বাড়ি ধারা হয়। নয়নে সুখের জল করে জলময়, ধন্য তোমায় বিলক্ষ জীবন। অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম। আনন্দে মেতে যায় তৃপ্ত কণ্ঠে গায়, আনন্দে মেতে যায় তৃপ্ত কণ্ঠে গায়। আকাশ বাতাস তোমারই আগমন, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম, অভিবাদন স্বাগতম, তোমায় অভিবাদন স্বাগতম। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। কবর দ্বারে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, ওখানে তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খালি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিনে নিশিদিন আলোক শিখা জ্বলুক আরে, আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। কবর দ্বারে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ করো। সারা রাত প্রণাম তারা নব, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। কবর দ্বারে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। তো রায় তার একটি বিশেষ অনুষ্ঠানের কারণে তার আসতে দেরি হচ্ছে। সেই জায়গাতে আমি এক প্রকার জোর করেই আমি শীতের ধরকে নিয়ে এসেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের সবার পক্ষ থেকে তাকে আমরা করবো।
ধন্যবাদ। এবারে কথোপকথন আমি আগেই বলেছি, এখন কথোপকথনে আসবেন আমাদের এই নীরা কাদ্রি, তাকে চেনেন, উদীচির সঙ্গে আছেন আমার তার সঙ্গে আলাপেই উদীচির মাধ্যমে 2001-এ উনি কথা বলবেন। তারপরেই আসবেন আমার প্রিয় কৌশিক ভাই, কৌশিক আহমেদ, আপনারা জানেন। এই দুজনেই কথা বলবেন। আমি বারবার বলছি, আমাদের অনেকে আছেন যারা কথা বলতে চেয়েছেন, তারা কিছু আমরা সেই দুঃখ প্রকাশ করছি, আমরা লম্বা করতে চাই না, আমরা ওনাদের কাছ থেকে শুনবো, সেই কথাগুলো আমরা শুনবো। নেরাদি যখন কথা বলবেন সে কথার মধ্যেই ওনারা আমাদের এই দুই গুণীজন তারা কথা বলবেন। আসছেন নীরা কাদ্রি। অত্যন্ত সম্মানিত বোধ করছে যে আজকে এইখানে আমাদের অত্যন্ত অত্যন্ত গুণীজন, আমাদের গুণীজন সত্যি সত্যি বাংলাদেশে বলেন বাইরে বলেন অলমোস্ট সবাই চলে যাচ্ছেন, কেউই বলতে গেলে নাই। তার ভেতরেও যখন এত দূরে প্রবাসে বসে আমরা আমাদের প্রিয়জন, গুণীজন এবং নানাভাবে তারা আমাদের দেশে বলেন, এখানে বলেন, তারা তাদের কর্মক্ষেত্রে তারা উজ্জ্বল, ওদের কাছ থেকেই আমি শুনবো। এবং আপনারা যদি, আমি আশা করব যে আমি যতটুকু পারবো মানে জেনে নিতে, আর বাকিটা কৌশিক ভাই আছেন এবং আমি চেষ্টা করবো, আমাদের সবারই হয়তো অনেক প্রশ্নই এক, এবং সেইভাবেই আমরা কথা বলি। আর মোতালেব বিশ্বাসকে উনি আমাকে অনেক ছোট দেখেছেন, আর ওনাকে খালুই বলি, কারণ অনেক অনেক কি বলবো, আমরাই ওনাকে চিনি 1965-64 ছোট বয়স, তখন পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ, ছোটবেলা পাশাপাশি থাকি আমরা, খালুর কাছে যেতাম, কেয়ার সঙ্গে খেলা করতাম, দেখতাম ওনাকে। আমি ওনার কাছ থেকে শুনবো, খালু আপনাদের সময়ে, আমাদের সময়ে যখন আমরা বেড়ে উঠেছি ঢাকাতে, আমাদের সময় কালটা বলতে গেলে আমার যতটুকু মনে পড়ে যে স্বাধীনতার পরবর্তী সময়ে ম্যাচুরিটি আসা, শিল্প সাহিত্যকে জানা এবং সঙ্গীতকে জানা, ওই সময়টা থেকে শুরু। কিন্তু আমি আপনার কাছে শুনবো আপনাদের বেড়ে ওঠা এবং সেই সময়কার ঢাকা শহর। একটু পিছিয়ে যেতে হয় কি, প্রথম থেকে ঢাকায় ছিলাম না, আমার জন্ম লগ্ন থেকে আমি ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আমার মুর্শিদাবাদ জেলায় জন্ম, গ্রামে আমার বাড়ি। হ্যাঁ, তো গ্রামে আমার গ্রাম হলো একটু উন্নত ধরনের গ্রাম ছিল, ফুটবল খেলা ছিল, ক্লাব ছিল, লাইব্রেরি ছিল, সেখানে সঙ্গীতের চর্চা হতো। আর আমরা যারা একটু সঙ্গীত শুনতে ভালোবাসতাম, তারা যেখানে যেখানে গান হচ্ছে লুকিয়ে চুরি সেখানে গিয়ে দাঁড়িয়ে এসে গান শুনতাম। হ্যাঁ, তারা ওই বড়দের আসরে যাওয়ার খুব পারমিশন ছিল না, আশেপাশে ঘুর করে বেড়াতাম। আর একটু সৌভাগ্যক্রমে আমার বাড়িতে একটা গ্রামোফোন ছিল। এই গ্রামোফোনে তখন আব্বাসউদ্দিন আহমেদ, ওই কি বলে, আরো সব শিল্পী তখনকার যারা ছিলেন, মৃণাল কার্তিক ঘোষ, তারপরে তখনকার শিল্পীরা অনেকে ছিলেন, কমলা ঝরিয়া ছিলেন, এইসব গান শুনতাম, কৃষ্ণচন্দ্র দে। ওই গানগুলো শুনতে আমার লোভ হতো, আর অবাক হয়ে থাকতাম এই বাক্যের মধ্যে মানুষ টানুষ আছে বোধ হয়, যে তারা গান গাচ্ছে, এবং কেউ যখন বলতো না না মানুষ নাই, কিছু নাই, আমরা বিশ্বাস করতাম না, কিছু দেখার চেষ্টা করতাম যে মানুষটা কোথায় আছে। যাক, সেই মানুষ না পাই, গান পেয়েছিলাম সেখান থেকেই। তো ওইসব গান কঠিন গান আমাদের কাছে, তবু ওই অগত্য ওইটাই করতাম। আর আমার গ্রামে কিছু গানের চর্চা ছিল লোকসঙ্গীত পর্যায়ে।
তারা যখন গান গাইতো ওরা সারাদিন পরিশ্রম করতো, আর সন্ধ্যেবেলায় তামাক খেতে খেতে কারোর বাড়ির পাশে সামনে বসে গানটা গাইতো, ওগুলো শুনতো, ওগুলো ভালো লাগতো। এইভাবে ওই গান শুনতে শেখা এই এবং ওইগুলো নকল করতে শেখা, নকল হোক না হোক। তারপরে আমি 1959 3rd নভেম্বর আমি তখনকার ইস্ট পাকিস্তান যেটা এই বাংলাদেশে এলাম। কিছুদিন পর আমি ওখান থেকে ঢাকা এলাম 1964 আগস্ট। তারপর ঢাকাতে যখন এলাম, আগের থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমার গানের টিচার যারা ছিলেন, যেমন গৌরাঙ্গ গুপ্ত, ক্রান্তি শিল্পী সংঘ বলে একটা সংঘ ছিল, আমি কলেজে পড়ছি, আর ওই ক্রান্তি শিল্পী সংঘটা হচ্ছে আইপিটি এর প্যারালাল। গৌরাঙ্গ গুপ্ত ওখানে সেখানে গান শিখতাম, ওই যে কোরাসে বসে সকলের সঙ্গে। এরপর আমার কলেজ থেকে আমি আবার চাকরি নিয়ে গেলাম এক জায়গায়, সেখানে আমার মানে কি নাম মনে পড়ছে না, ওই যে প্রপার মুর্শিদাবাদে। তো ওখানে ওস্তাদ কাদের বক্সের কাছে একটু হাতে নাড়া বেঁধেছিলাম, সে যদিও তার কাছে বেশি দিন শেখা হয়নি, কারণ ওখান থেকে ট্রান্সফার হয়ে আমি চলে গেছিলাম অন্য জায়গায়। 10 মাস মাত্র গান শিখেছিলাম। আর প্যারালালি সনদ বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছিলেন, তিনি এইটা আবার এই বড় উস্তাদের কাছে গোপন রাখতে হয়েছে, যেমন অন্য জায়গায় গান শিখে সনদ বন্দ্যোপাধ্যায়। তো উস্তাদ কাদের বক্সের কাছে বেশি কিছু পাইনি, উনি বিহাক ট্যাগ দিয়ে আরম্ভ করেছিল, ওটা শেষ করতে পারেনি। কিন্তু আমার শিক্ষক ছিলেন এক হিসাবে মনের মতো সনদ বন্দ্যোপাধ্যায়, যদিও তখন উনি কোনো মেয়েদের গান শেখাতেন না, আর ম্যাট্রিক পাশ করেনি এমন কাউকে তিনি গান শেখাতেন না। মেয়েদের গান না শেখানোর প্রধান কারণ হচ্ছে তার যে আমি তো পুরুষ, আমার গলায় যে ম্যাসকুলিন টেন্ডেন্সিটা আসবে ওটা ওদের কানে চলে যাবে, আমি চাই না ওরা ওই ঢঙে মানুষ হোক। আর ম্যাট্রিকের নিচে গান শেখাতে নেই জন্যে আমি যেভাবে কথাগুলো বলবো বোঝার মতো মানুষ না হলে আমি কি করবো। উনি গান শেখাতেন কম, কথা বলতেন বেশি, এবং তখন কথা শুনতে শুনতে একটু মনে আমরা 5-6 জন ছিলাম মাত্র, শ্যামল সেন, দেবব্রত আর সব ছিলাম। তো বিরক্ত হতাম যে আমরা কখন আরেকটা নতুন গান পাবো। তো উনি এটা বুঝতে পারতেন। তারপরে উনি এইটা দেখে একদিন বললেন, তোর নতুন গানের জন্য ব্যস্ত হোস কেন? আমরা অবাক হয়ে গেলাম যে উনি বুঝলেন কি করে, বুঝাচ্ছেন ব্যস্ত হোস কেন, তোরা যে গান গাইতে এসেছিস, শুধু হোয়াই টু সিং, তুই গান গাইতে এসেছিস কেন, তুই গান গাইবি কেন, এইটা খুঁজে বের কর। তারপরে হোয়াই টু সিং, হোয়াট টু সিং, হুইচ নট টু সিং, এসব অনেক ব্যাপার। আর গানের ফাঁকে ফাঁকে উনি এত কথা বলতেন যে তখন মাথায় ঢুকতো না, কিন্তু পরবর্তীকালে সেগুলো আমার কাজে লেগেছে। হ্যাঁ, তো অনেক কিছু সেই ডিটেলস। তো যাই হোক, ওখান থেকে তারপরে এলাম। তারপর যখন 60-তে এলাম এখানে এসে, আমি ওর দিক থেকে গান বাজনা যেটুকু জানতাম, তারপর দেখলাম যে আমার তো স্কুলের কোনো সার্টিফিকেট নাই। ও আরেকজন স্টেজের নবাব জানি মির্জা, উনি বলছে নবাব ফ্যামিলি, নবাব জানি মির্জা। তো ওটাও তার সংস্পর্শে যাওয়ার পিছনে একটু কারণ আছে। আমি সেটেলমেন্ট চাকরি করতাম, তো আমাদের সবাই মিলে তখন ওই হলো মানে মনমতো রায়ের কারাগার নাটক মঞ্চস্থ। কারাগার নাটকে রাজা কংসের রক্ষিতা চন্দনা, সেই ভূমিকায় নামাতে আনতে হলো আমাকে। তখন মেয়েদের পাওয়া যেত, ছেলেদের। তো তখন মনে মনে হতো আমার চেহারা নাকি একটু ভালো নাকি, নাহলে আমাকে মেয়ে করলো কাজ। যাক, তো আমাদের এই নাটকে সঙ্গীত পরিচালক ছিলেন নবাব জানি মির্জা। উনি কিন্তু সঙ্গীত মহেশ্বর বেনারস মরিস কলেজ থেকে থিয়েটার শেষ হওয়ার পর উনি আমাকে বললেন, আপনি কি কোথাও গান শিখেছিলেন? আমি বললাম যে গান তেমন শিখিনি, ওই একটু বহরমপুরে যখন ছিলাম তো গানতে শিখছো, আপনি যদি গান শিখেন তো বহুত আচ্ছা হবে। উনি বাংলা উর্দু মিশিয়ে সম্ভব। তো উনি আমাকে তা আমরা তো শিখতে চাই, তো শিখবো কোথায়?
আমার ওখানে শিখবেন। উনি সে তার বৈঠকখানে আমাকে গান আরম্ভ শেখাতেন। উনি 1 মাস শেখালেন গান আমাকে। একটু বেশি কথা বলা হয়ে যাচ্ছে কিন্তু না, না, ঠিক আছে। 1 মাস শেখাবার পর উনি আমাকে বলছেন যে ওনার কিন্তু গাড়ি ছিল, উনি গাড়ি নিলেন না, উনি রিক্সা নিলেন, আমাকে সাথে নিয়ে উনি এক জায়গায় যাচ্ছেন। আচ্ছা, এই মেরে সব গিয়ে উনি পাঁচরাহা বলে একটা জায়গা আছে, সেখানে উস্তাদ কাদের বক্সের ওখানে হাজির হলেন। তো ওর তখন প্রায় 90 বয়স হবে এরকম, কিন্তু আমি একটু শক্ত আছি, উনি তো অত শক্ত ছিলেন না, একটু হাতটা কাঁপছে। তো নবাব জানি क्या खबर, तो इस लड़का को गान सिखलाने पड़ेगा, गाना सीखना पड़ेगा। हम ऐसा तो नहीं सीखी। তখন শেষ পর্যন্ত রিয়াজ অনুসারে হাতে নাড়া বেঁধে আর 10টা টাকা দিয়ে আর একটা ওনাকে লুঙ্গি দিয়ে এটা দিয়ে আমি সাকরে ধরলাম। এই একজনের কাছে জীবনে হাতে নাড়া বেঁধেছিলাম। তাদের কাছে বেশি দিন গান শেখানো হয়নি, কারণ ক্লাসিক্যাল গান অত তাদের ধরার কথা। তো যাই হোক, আমি যখন ঢাকায় এলাম, ঢাকায় তখন মনে হলো যে আমার তো প্রাতিষ্ঠানিকভাবে গান শেখানো হয়নি, তো ওখানে বুলবুল ললিতকলা একাডেমিতে গেলাম। তা আমি একটু গান জানি, যে দু একটা জানি, এখানে ওখানে ডাক পড়তে একটু গাইতাম। তো ওখানে গেলাম, তো কোন গান শিখবো, আমি আধুনিক গান শিখবো। তো জয়দারউদ্দিন সাহেব ছিলেন, উনি আমাকে বললেন যে আধুনিক বলে তো কোনো বিভাগ আমাদের এখানে নাই, এখানে আছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, পল্লী গীতি, আর সাবসিডারি হিসাবে তোমাকে যে শিখতে হবে যে উচ্চাঙ্গ সঙ্গীত। তো তুমি একটা নজরুল সঙ্গীত শেখো, তাহলে তুমি সব গান গাইতে পারবে। তখন নজরুল সঙ্গীতের ব্যাপারে হচ্ছে কি, মাত্র 4 জন নজরুল সঙ্গীত ছিলেন, সুদিন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, মফিজুল ইসলাম। এই যখন গান গাই তখন উনি বলেন গান হচ্ছে না, ইনি যখন উনি বলে হচ্ছে না, সুরে ভুল হচ্ছে। মানে একটা মানে তখন আমি বললাম যে আমরা বেদার ভাই, পরে বলতে তখন প্রথম বেদার ভাই বলিনি, তাহলে আমি ওই নজরুল সঙ্গীত শিখবো না। তাহলে কি, তাহলে রবীন্দ্রসঙ্গীতই শিখি। তো মনে মনে ভাবলো, তখন কিন্তু এত স্বরলিপি পাওয়া যেত না, কিন্তু এটুকু জানতাম যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি আছে এবং রবীন্দ্রসঙ্গীত সুর কোনটা কি ব্যাপারটা সবই স্বরলিপিতে পাওয়া যাবে। অত আমি যদি কখনো কোনো ভুল গাই, তাহলে আমি ঠিক না সে ঠিক, কেউ চ্যালেঞ্জ করলে তাকে আমরা স্বরলিপিতে ধরে বুঝিয়ে দেয়, এই রবীন্দ্রসঙ্গীতে গেলাম। যাক, ওখানে আমার কোর্স ছিল 4 বছর। তো আতিকুল ইসলাম ছিলেন মানে রবীন্দ্রসঙ্গীতের টিচার। উনি ওই প্রথম ক্লাসে গান শিখে কয়েকদিন সন্ধ্যা করে বললেন যে একটু অ্যাডভান্স, আমাকে মনে করলো তোমার ফার্স্ট ইয়ারে করতে হবে, সেকেন্ড ইয়ার থেকে আরম্ভ করলো। 4 বছর কোর্স আমি 3 বছর শেষ করেছিলাম। আর যাই হোক, শিখলাম। যদিও পরবর্তীকালে আমার ওয়াইফ একদিন আমাকে বলেছিল তোমার রবীন্দ্রসঙ্গীত হয় না, না, এবং আমি পর দেখলাম তার কথা ঠিক, কারণ সে অন্য সঙ্গীতে যখন গায়কের সমালোচনা করতো সেটা কিন্তু কারেক্ট, মানবেন্দ্র হোক, অমক হোক, তমক হোক, শুনে মানে এইসব। তাহলে আমার বেলাতে নিশ্চয়ই সে ইনকারেক্ট বলে, এবং পরে আস্তে আস্তে আমি বুঝলাম, এবং এখন আরো বেশি করে বুঝছি যে আসলে রবীন্দ্রসঙ্গীত না আমার কোনো গানই হয় না। তা এখন মনে পড়ছে এর কথা, এই যে রবীন্দ্রনাথের শিশু ভোলার কবি আছে না, খোকা মাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুধু কয় হেসে কেঁদে, খোকাকে তার বুকে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। এখন এই আমাদের দুজনকে যে শিশুতে পরিণত করলো, এখন আমি ভাবছি যে এ আমাদের কুড়িয়ে পেলো কোথায়, আমাদের কুড়িয়ে ওদের মনের মাঝারে আমরা বড় হয়েছি দুজনে, ওদের লালন পালনে। এখন ওরাই আমাকে প্রশংসা করছে, মা যেমন সন্তানদের প্রশংসা করে ওরকম প্রশংসা করছে বটে, কিন্তু ওরাই আমাদেরকে তৈরি করে নিয়েছে। এই জীবন, যে অনেক কথা। যাই হোক, তারপরে ওখান থেকে রবীন্দ্রসঙ্গীত পাশ করলাম। তারপরে কোনো এক সময় মতিঝিল বাপা রবীন্দ্রসঙ্গীত শাখায় টিচার হয়ে যোগ দিলাম। তারপরে ইতিমধ্যে সঙ্গীত পত্রিকা বলে একটা পত্রিকা বেরোলো, মাসিক সঙ্গীত। সেখানে যাই হোক 2 একটা কথা শুনে 2 একটা লেখালেখি দেখে একজন আমাকে বললো, ওই সম্পাদক তরুণ রায়,
যে আপনাকে এই পত্রিকায় লিখতে হবে। তো এই যে 1978-এর বোধহয় ডিসেম্বর মাস থেকে আমি লিখতে আরম্ভ করছি সঙ্গীত বিষয়ে, বুঝি না বুঝি লিখতে হয়, লিখেছি। তার ফলে হয়েছে কি, আমি যা জানি না তা জেনে লিখতে হবে, তো সেই লেখা পড়ে লোকে মনে করে আমি খুব সঙ্গীত সম্বন্ধে এটা ওটা জানি। আসলে জয়ের এত সমুদ্র বিশেষ জানার শেষ নাই, হচ্ছেও না। তবু যাই হোক, আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে এনেছে, সংবর্ধনা দিচ্ছে, আর প্রশংসা পেতে কে না ভালোবাসে। বিশ্ব নিয়ন্তা যিনি, তিনি নাকি মানুষ সৃষ্টি করেছেন তার পূজা করার জন্য, তার সুনাম করার জন্য। তো এরকম সুনাম যখন করলো তখন খুশি না হয়ে উপায় কি, বাধ্য খুশি হতে হলো নাকি। তো যাই হোক, এই সঙ্গীত লাইনে কথা বলতে অনেক কথা। আর তারপরে আস্তে আস্তে যাই হোক, ওই ঢাকার সঙ্গীত জগৎ আস্তে আস্তে অনেক শিক্ষক হলো, অনেকে এলো, অনেকে যুগত। এখন তো ঢাকাপড়া, এখন বাচ্চা বাচ্চা ছেলেরা যেসব গান গায় শুনে আমি অবাক হয়ে যাই। এগুলো তো গাইতে গেলে আমিও পারবো না। মানে এত সুন্দর সুন্দর শিক্ষক তাহলে বেরিয়ে গেছে সেখানে, তারা সেসব গান শেখাচ্ছে। আর ডিজিটাল যুগে তো সোর্সের অভাব নাই, মানে শুনতে আছে। শুধু মাঝে মাঝে দুঃখ হয় যে গান তাদের চোখ মুখে মানায় না ওই বয়সে, সেই গানও তারা গাচ্ছে, কিন্তু খুব ভালো গাচ্ছে, খুব ভালো। তো ওই জন্যই মাঝে মাঝে দুঃখ হয় যে ওই বয়সে এই গানটা ওদের মুখে। যেমন বলি, গানের অপব্যবহার, আমি একটু লিঙ্ক ছেড়ে কথা বলে একটা মুখের না দিলে সবাই শুনতে পাচ্ছে। এই অমায়িক হতেই তো ভালোবাসি, হ্যাঁ সেই সরে যায়। আমি বলি, তবে গান হচ্ছে কি, ওই শিশু যারা গান শিখছে, আমাদের সময়ও ছিল না, এখনো নাই, কোন শিক্ষক তার ছাত্রকে গান শেখাবার সময় গানের কথার মধ্যে কি আছে এটা বুঝিয়ে বলার দরকার মনে করে না। সেটা অনিচ্ছাও হতে পারে, অপারগতাও হতে পারে। আর কোন শিষ্য কোনদিন টিচারকে জিজ্ঞেস করে না, স্যার এই গানটার অর্থ কি একটু বুঝিয়ে দেন। যেমন বলি, রবীন্দ্রসঙ্গীত আমরা গাই বটে, কিন্তু অনেক গান আছে ওতে এত সাবজেক্টিভ, তিনি বুঝেছেন, আমাদের বুঝে। যেমন বলি, রবীন্দ্রনাথ পূজা পর্যায়ের একটা গান আছে, তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা, তোমায় আমায় মিলন হবে বলে ফুল শ্যামল ধরা, তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে, উষা এসে পূর্ব দুয়ার খোলে কলকণ্ঠস্বর। এই গানটা আমরা কি করে বুঝবো যে এর মধ্যে পূজার গান? এই যে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে, এইখানেই মজাটা, যে তুমি ঈশ্বর, তুমি আমার চাও যে আমি তোমার সঙ্গে মিলি, সেই জন্য এই যে নিসর্গ এভাবে সাজিয়েছো আমার দেখে ভুলি। আমি যখন ঘুমিয়ে যাই, সমস্ত জগৎ, বিশ্বজগৎ আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি সকালে উঠে আবার তাকে ফিরে পাই। তাহলে ফিরে পেলাম কি করে? এই রাত্রি এই জগৎটাকে কোলে করে আমার জন্য বসেছে, সে ভোরেই আমাকে আবার ফিরিয়ে দিল। তারপরে তার অনেক গান আছে, যেমন এতদিন যে বসেছিলেন পথে কালগুনে, দেখা পেলেন ফাল্গুনে। এই গানের মধ্যে এক যাচ্ছে, বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয়, একই গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনি। এখন রবীন্দ্রনাথের এই কথার অর্থটা কি করে বুঝবো? আমি দু একজন শিক্ষিত ভদ্রলোককে মতো জিজ্ঞেস করেছি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে শুনতো, যে এই বালক বীরের বেশে তুমি কে বললো, কেউ আমাকে বোঝাতে পারেনি। কিন্তু কোনো একদিন আপনার কিছু মনে করবেন না, আমাকে অহংকার মনে করবেন না, আমি খুঁজে বের করলাম ওটা কেন বলেছে। ওনার গ্রিক মাইথোলজিতে যে মানে ইউক্লিড তো না, হ্যাঁ, প্রেমের দেবতা কিউপিড। এই যে বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয়, একই গো বিস্ময়। এই বালক বীর যে সেই কিউপিড, এটা আমার শিশুরাই বা বুঝবে কি করে, আমরা বা বুঝবো, কিন্তু এই আমরা কিন্তু এটা গেয়ে যাচ্ছি। প্রথম গানটা শুনি কানন্দবীর কণ্ঠে,
গান খুব ভালো লাগছে, কিন্তু অর্থ বুঝলাম বহু পরে। এইরকম রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক হওয়া সত্ত্বেও আমি কায়মনোপক্ষে স্বীকার করছি, তার বহু গানের অর্থ আমি নিজে খুঁজে বের করতে পারি না। এই না চাইলে যারা পাওয়া যায়, এই গানটার অর্থই ঠিক মতো যেন খুঁজে পাই না, যে কি বলতেছে, সব সাবজেক্টিভ। তো যাই হোক, তো নজরুল সঙ্গীতের ক্ষেত্রেও এই অবস্থায়, সুরেও মালার গান দিয়ে আমায় বাঁধিয়া ছেলে, বাচ্চা ছেলে গাচ্ছে, গানটা তো পুরোপুরি একটা মানব প্রেমের গান, সে গাচ্ছেও ভালো। কিন্তু এই গান তার মুখে এলো কি করে? এই টিচারদের কথা, যে আমার একটু কঠিন গান গাক, লোকের রানুক, আমার শিষ্য কেমন গান শিখছে। আমাদের সময় ওই ধরনের গান, আমাদের যে বাচ্চাদেরকে গান শেখানো তো ভজন, মানে একটু ওই ধরনের গানটা। যেমন বলি, একটু উদাহরণ দিই, এটা বললাম না আমার কথা কাটা হয়ে যাচ্ছে, তবু আপনারা অ্যাসেম্বল করে নেবেন। এখন থেকে 5-6 বছর আগে আমি ঢাকার বাসাতে আছি, দূরে মাইকে বাচ্চা আমার যাবার সময় হলো দাও বিদায়। হিসাব করে দেখলাম এই যে স্কোয়ার এরিয়া আছে না, স্যামসং চৌধুরী, তার মৃত্যু দিবসে স্মরণে ওই গানটা বাজছে, আমার যাবার সময় হলো দাও বিদায়। ওই গানের মধ্যে আছে অন্ধকারে এসেছিল, অন্ধকারে যায় চলে, ক্ষণিক ভালোবেসে ছেলে চিরকালের নাই হলে। আসলে একটা আমাদের যে লোকচক্ষুর অন্তরালে যে মানবের যে প্রেম হয়, এটা সেই গান। যে এসেছিল রাত্রির অন্ধকারে, সে ভোর হওয়ার আগেই লোকচক্ষু যে কেউ যে দেখতে চলে যেতে চায়, সেই বিদায়। অথচ ওটাকে বিদায় মুহূর্তের গান মনে করে গাওয়া হচ্ছে। আমার যাবার সময় হলে দাও বিদায়। সেই জন্যে সঙ্গীত আমরা চিনির বলদ বলা যায়, সঙ্গীত গেয়েও গেলাম, অর্থও বুঝলাম না। ছাত্ররা জিজ্ঞেস করলে আবার রাগ, আমাদের সময় টিচাররা ছিল প্রশ্ন করলে রাগ করতেন না, আরো সন্তুষ্ট হতেন, পারুক না পারুন তিনি কি করতেন, মানে যে একটা প্রশ্নের মতো প্রশ্ন করতেন। এখন প্রশ্ন করলেও আবার পাকামি করেছিস, মার্বল চাকচর ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে না। হ্যাঁ, এই প্রশ্নটা আবার একটা কথা বললো না, কথা গানের কথা নয়। আমি 7-8 পড়ি, ওটা হচ্ছে সূর্যকান্ত ভট্টাচার্য, বাংলার টিচার, হি ওয়াজ ফ্রম দিস বেঙ্গল, এই বেঙ্গল থেকে রিফিউজ হয়ে গেছিলেন, কিন্তু টিচার। তো উনি পড়াচ্ছেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে সমস্ত বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্যে ব্যতিরেকে উচ্চারিত হয়, স্বরবর্ণ। আর যেগুলো ওই কি বলে, অন্য যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্যে নিয়ে উচ্চারিত হয়, তাদেরকে ব্যঞ্জন বর্ণ। যেমন ক বলতে অ চলে আসে, ভালো কথা। আমার মনে প্রশ্ন থাকলো, তাহলে হ্রস্ব দীর্ঘ রি, রি বলতে তো ই চলে আসে, তার রি স্বরবর্ণ হলে কি করে? আমি দাঁড়িয়ে প্রশ্ন করলাম, উনি ওই প্রশ্ন হতবাক, যে তুই তো এমন একটা প্রশ্ন করি, তাই তো রি কেন স্বরবর্ণ? ওই জবাব আমি আজও পাইনি, সব শেষে পেয়েছি সেদিন ওই কলকাতা থেকে একজন বাংলা ও বাংলার প্রকৃতি বলে অনুষ্ঠান করে, তার উচ্চারণ থেকে। এই তো আমি ওই আমাদের মধ্যে একটু স্বপরিধাতিতা আছে, যে আমরা বলছি একটা, করছি আরেকটা। এ নিয়ে আমার একটা নিজে একটা ছোট লেখা ছড়াও ছিল। ছড়াটা ছন্দগতভাবে ছড়া, অর্থগতভাবে ছড়া নয়। আমাদের মধ্যে একটু স্ববিরোধ কাজ করে। এই স্ববিরোধটা আমাদের বর্ণবোধ থেকে শুরু হয়, আর জীবন বোধ পর্যন্ত বিস্তৃত। খুব ছোট ছড়া। হ্রস্বের কাছে হয়ে চির অধবর্ণ, বোঝা দায় কেন হয় রি স্বরবর্ণ। হ্রস্বের কাছে ঋণী, রিটা তাই আমরা বোধ। আচ্ছা, তারপরে কবিরাজ কবি নয়, রবি নয় কবিরাজ। কবিরাজ বলছে যাকে তাই সে কিন্তু কবি নয়। আবার রবীন্দ্রনাথ কবিদের রাজা হয়েও আবার কবিরাজ নয়। ধড়ি থাক নাই থাক, হতে পারে ধড়িবাজ। লোকটা ধড়িবাজ, একটা মহিলাও ধড়িবাজ হতে পারে, কিন্তু তার ধড়ি নাই, ধুতির ধড়ি যেটা পিছন দিকে বোঝে। তাই পরি পাঞ্জাবি জাত হয়ে বাঙালির, আমরা বাঙালি, পরে পাঞ্জাবি, এখন তো সমস্ত ভারতবর্ষে পাঞ্জাবি বলছে, কিন্তু বাঙালি পাঞ্জাবি বলতে শুধু বাঙালিরা। তাই পরি পাঞ্জাবি জাত হয়ে বাঙালির, রিলিফের সব খায় নামে লিখে কাঙালির। রিলিফ আসে কাঙালের জন্য, তাদের তালিকা হয়, উপর চলে যায়, খায় কিন্তু আমরা।
তো এই যে স্ববিরোধ আমাদের বর্ণবর্তী কাছে, এই স্ববিরোধ নিয়ে চলছে এখন। এই স্ববিরোধ আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে স্ববিরোধের শেষ নাই। তো যাই হোক, আমি ওই যে হঠাৎ প্রশ্নের গ্রান্ডে আবল তাবল বললাম, কিছু মনে করবেন না এগুলো। আর এখন তো আমি ভয় পাই রীতিমতো, এখনকার এরা যেসব পড়াশোনা করে আমি এসব দেখে ভয় পাই যে ওদের কাছে গেলে তো কোথায় কোন প্রশ্ন করবে। আমার দুই মেয়ে মনে করতো আমার বাপই বোধহয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা কেউ হবে, এটা ওটা প্রশ্ন করতো, আমি জবাব দিতাম, ওরা খুব খুশি। যে এখন ওদের কাছে আমি ভয় পাই যে আমি কোন কথা বলে দিয়ে কমে যাবো, চুপ করে বাসায় বসতে, একদম চুপ করে। কেন ওরা এত পড়াশোনা করে এত জানে যে আমরা কি। তো যখন এখানে যে দেশগুলো বলছি যে এখানে যে সবাই কিছু মনে করবেন না, আসলে এখানে যারা এসছে তারা যেসব পড়াশোনা করেন, যত জানেন, আমি ওগুলো জানি না। আমি একেবারে প্রতি মুহূর্তে আমি অবাক হই। এই সোশ্যাল মিডিয়ায় দেখে তো অবাক হই। আমার অবাক হওয়ার অভ্যাস একবার ছোটবেলা থেকে। ওই গাছতলায় বসে ঝালাই দেয় না গ্রামে, থালা বাসন ঝালাই, এখন ঝালাই দেওয়ার কাজ নাই, এককালে কিন্তু গাছতলায় ছিল। তারপরে বাঁশের কি কুম্ভকার, যা কুমোর বাড়ি ছিল আমাদের ওখানে, তারপরে মাটির হাঁড়ি তৈরি করছে, বাঁশের কাজ করছে, যা দেখতাম তাই দেখা হচ্ছে, মুচির জুতো সুলেই করছে। আমি শুধু অবাকই হতো, সে অবাক হওয়ার স্বভাবটা এখন বেড়ে গেছে, গিয়ে আমি এক বেকুব হয়ে গেছি, কেউ কথা বললো আর কথা বলতে পারবে। তো যাই হোক, ওনার কথা কিছু হোক। ধন্যবাদ নজরুল বিশ্বাস। আসলে পুরো একটা জীবনকে, জীবনের ভিতর দিয়ে যখন আমরা যাই, কিংবা আপনারা গেছেন, নানা ঘটনা, নানা বিষয়, যেগুলো ছোটখাটো বিষয় যেগুলো আপনারা বললেন, এইগুলো শুনলে এখন আমাদের বিস্ময় লাগে হয়। এখন আমরাও অবাক হই যে একটা সময় ছিল যখন, যেটা আপনারা বললেন যে প্রশ্ন করতে পারতেন শিক্ষকদেরকে, এবং যে এটা কিনা এখন কেন আমাদের সময় থেকে আমরা প্রশ্ন করতে পারিনি। আমিও স্কুলে প্রশ্ন করতে গেলে ভয় পেতাম যে আগে শোনো। হ্যাঁ, ওরা খুব খুশি হতে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পাওয়া এবং এই জিনিসগুলো জানাতে আমরা সমৃদ্ধ হলাম। আপনাকে অনেক চ্যাপ্টার বাদ গেছে। আমি ওখানে ঢাকার কথা বাদ, এখানে যে এলাম আমেরিকায়, আমি তো প্রথম ভয়ে এলাম, যখন কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না পারি ইংরেজি বলতে, না পারি কিছু না। তারপরে শেষ পর্যন্ত কিভাবে আমাকে জীবন বিশ্বাস ওই কুড়িয়ে পাওয়া না, একদিন বলছে যে আমাদের কিরকম ব্যাপার, তো এবার সার করে। আমি সার হওয়ার উপযুক্ত নই, কিন্তু আবার হজম করেছি কেন, উর্বি ছিল। আমি নাটক বিষয়ক ওয়ার্কশপ, নাটকে নন্দন দত্ত এই করতে ক্লাস নিতে যেতাম। উর্বি ছিল ওই ক্লাসের ছাত্রী। ওখানে গলায় কিছু ডেমনস্ট্রেশন দিতে হতো, উর্বি একটু বোধহয় ভালো লেগেছিল, সে আবার আমার কাছে একজন গান ঢাকাতে শিখতে। তো সে আমাকে যেহেতু স্যার বলতো, এ আবার উর্বিকে নিতে আসতো মাঝে মাঝে। তো যেহেতু উর্বি আমাকে স্যার বলে, সেই সূত্রে সে আমাকে স্যার বলে। সেই জন্য একদিন রসিকতা বলে, আমি তো স্যার না, স্যার ইন ল। মানে আমি জড়সর, কিন্তু যেহেতু ওই স্ত্রীর বাবাকে যেমন বাবা বলে ডাকে, তেমনি আমি স্ত্রীর স্যারকে স্যার বলে ডাকে, স্যার ইন ল। তারপর হলো কি, আমি উদ্ধৃতি কি করবো, উদ্ধৃতিতে আমার সম্বল ছিল যে ক্রান্তি শিল্পকে ছিলাম, ওখানে সব গণসংগীতের কারবার ছিল বেশি। সেই সব গান টান দিয়ে আরম্ভ করলাম আস্তে আস্তে আস্তে। তারপরে ও তো জানে না, ও কবে আমাকে মানুষ করে নিল। হ্যাঁ, ও ঠিক মানুষ করে নিল, যে আমাকে ইউজ করলো সে, এবং আমি তাতে উপকৃত হলাম। এই ছাত্রছাত্রী তো তারা সব বড় হয়ে গেছে, কে কোথায় চলে গেছে। আমি ভেবেছিলাম কে ওই যে অন্য কি নন্দিতা না, সঙ্গীতা দেখতে পাবো, সঙ্গীতা আসেনি বোধ হয়, বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। আরে এরা কি শুনতে, উদিতা, সঙ্গীতা। তো যাই হোক, ওই অনর্থক কিছু না জেনে মাস্টার টিস্টার করে ফেলেছি, এখন রিটায়ার্ড লাইফে আছি। কিন্তু আবার নতুন করে যে সংবোধন দিলে এতে অ্যানাউন্স করলো, এই আমার অবস্থা হচ্ছে কি, ওই অক্ষয় কুমার বড়ের লেখা একটা কবিতা ছিল শ্রাবণে,
শ্রাবণকুণ্ডের মাঝখানে এক জায়গা আছে, এই উঠি, এই বসি, এই শুই, এই গান গায়। কি গান, কাহার গান, কি সুর, কি ভাব তার ছিল, খুব আজ মনে নেই। গানের ক্ষেত্রে আমার এখন এই অবস্থা, মানে একসময় উঠাবার, এই উঠি, এই বসি, এই শুই, এই গান গায়, কিন্তু কি গান, কাহার গান, কি সুর, কি ভাব তার ছিল, খুব আজ মনে নেই। আমার এখন একদম ওই কেউ গান গাইতে বলে গায়ে জ্বরের সামার ওঠো, মনে মনে কথা বলে হয়, জোর করে গাইতে হয়, গেয়ে দিই। আর ভদ্রতা, আপনার শ্রোতারা তো ভদ্রতা একটা আছে না, একটা হাততালি দিয়ে দেয়। হ্যাঁ, তো এককালে হাততালি দিলে মনে করতে আমার প্রশ্নটা করছে, এখন হাততালি দিলে মনে হয় আমার ঠাট্টা করছে। এই তা ঠিক আছে, আমি আবল তাবল বলে দিলাম, খেয়ে হারিয়ে বলতে পারলাম না, খেয়ে হারিয়ে ফেললাম। এখন ঠিক আছে, তুমি আরে খালু রাখেছো, জানা ছিল। ধন্যবাদ খালু। আর আপনার সত্যি বিনয়ের কাছে তো আমাদের মাথা নত করতেই হবে। আর আমরা যেটুকু, আমি কিছুদিন আগেও ওনার একটা বাড়িতে গান গেয়েছিলেন, এবং গান শুধু না, গানের ব্যাখ্যা, গানের সঙ্গে কথা অপূর্ব অপূর্ব। যে আমি তো আমি জানি না আপনাদের কি হয়, আমি এখনই কোনো কিছু পড়ে মনে রাখতে পারি না। এই একটা বই যদি পড়তে শুরুও করি, একটা চ্যাপ্টার আমি হাতে ধরে বই পড়ি, আমি কিন্ডলে যাই না কিংবা অনলাইনে পড়ি না। কেন? কারণ আমি বারবার ফিরে যেতে হয়, আমি ভুলে যাই। তো আমাদের কি হবে আমি জানি না, কিন্তু ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা আমি এসে বলি, আমি বুঝি না বুঝি একটা গানকে একটু বোঝার চেষ্টা, নিজের মতো ব্যাখ্যা করতে। যেমন ও কি গাড়িয়াল ভাই গানটা আছে না, হ্যাঁ, ওই গানটার মধ্যে আছে না কি যেন, কত রব আমি পন্থের, না 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 না, ওটা আমরা খালু, ও বন্ধু কাজল ভ্রমণের ওই গানটার মধ্যে আছে। তো ওতে যে যদি যাইবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও, এটা যারা গায় তারাও জানে না, আমিও জানতাম না। পরে যাই হোক আমি নিজে উদ্ধার করেছি। আসলে আমাদের, তুমি বিদেশ যাচ্ছ, অতদিন থাকো, একটা ফটো, একটা চিঠি, একটা কিছু স্মৃতি হিসেবে রেখে যাও। ওই ওই বাড়িতে তার তো কিছু নাই, ওই যে গামছা সে ব্যবহার করে, গায়ের গন্ধ যে গামছার মধ্যে মাখা আছে, তুমি যাও, কিন্তু ঘরের গামছাটা রেখে যাও। এই যে বন্ধন, এটা যদি কেউ ভালো করে বোঝে, গানটা তার আরো ভালো লাগবে। যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও, এইটাই আমার স্মৃতি থাকবে। আমি সকাল বেলার কাজের ফাঁকে ফাঁকে এটা নাকের কাছে ধরবো, তাও আমার একটা তৃপ্তি যে তুমি আছো। এখন তো ফটো রেখে যায়, কি রেখে যায়, কি অনেক কিছু হয়, কিন্তু ওই গানের মধ্যে পল্লী কবিও ওইটা। কিন্তু আব্বাসুদ্দিন গেয়েছেন, উনি ওই অর্থ জানতেন কিনা আমি জানি না, কিন্তু কাউকে বলতে শুনিনি কেন এই গামছা। অনেক তো যাই হোক, এই গান তো গান একটা জিনিস, গাওয়ার জিনিস যেমন, শেখার জিনিস যেমনি, গান নিয়ে কিন্তু বসে বসে এই যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো জমেছে। মানে এত বড় মানে কথা, মানে তিনি তো জমিদারের কাছে আমরা যেতে ভয় পাই না, হ্যাঁ, জমিদার কত বড়। তো যে জমিদার প্রজাদেরকে দেখতে নিচে নামতো, সেই জমিদার ছিল প্রিয়। তিনিও বিশ্বের মানে বিধাতা, তিনি নিচে নেমেছেন কিভাবে, এই নিসর্গের মধ্যে দিয়ে আমাদের কাছে তিনি এসেছেন। সেই জন্য তুমি এই যে বোঝা, তো অনেক কিছু রবীন্দ্রনাথের গানের মধ্যে, আমাদের ওই গানগুলো আজকাল কেউ গায় না। এই আকাশ জুড়ে শুনে নই বাজে, সহজ গান গাইলে নাম পাওয়া যাবে না, তো ওটা, কিন্তু এই গানটা খুব অর্থপূর্ণ ছিল। তো রবীন্দ্রসঙ্গীত যারা শেখে তাদেরকে আমি অনেককে, আমি নিজেও জানি না, তাদেরকে জিজ্ঞেস করে রেখেছি, অনেক আছে গেয়ে যাচ্ছে, ওটার অর্থ কি হয় ওটা ডাজন্ট কেয়ার। কিন্তু থাকলে হয়তো একটু সাহিত্য, একটু ছন্দ, অনেক কিছু শিখতে পারতো, গানের সঙ্গে সঙ্গে অন্য কিছু শিখতে পারতো বহু। তো যাই হোক, আমি শেষ করি। ধন্যবাদ আপনাকে। আর আমি
আমরা অবশ্যই আরো আপনার কাছ থেকে আরো কথা আমরা কৌশিক ভাইয়ের মাধ্যমে শুনবো। আমার মনে হচ্ছে যে কৌশিক ভাইয়ের জন্য কিছু রাখা উচিত, যে সেটা আমরা শুনবো আবার। আমরা এবার যাচ্ছি বেলাল বেগের কাছে। আমার অতিথি বেলাল ভাই এখানে এসছেন, অতিথিতে এসছে তো অনেক 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 পরের কথা বেলাল ভাই, কিন্তু আপনাকে আমরা যখন প্রথম টিভি বের হয় আমার মনে আছে আমরা খুব অনুষ্ঠান করে কোনো একটা বাড়িতে, হয়তো সারা পাড়ায় একটা বাড়িতে একটা টিভি আছে, তারপরে ওখানে হয়তো কোনো অনুষ্ঠান দেখতে যেতাম কিংবা প্ল্যান করে, তখন দেখতাম যে আপনার নাম উঠছে সেই ছোটবেলায় বেলাল বেগ। যে এই যে আপনার যে টেলিভিশনের সঙ্গে যে আপনার যে জীবন এবং আপনার যে নানা ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনি এসছেন, হ্যাঁ, সেটা যদি আজকে আমাদের কাছে একটু বলেন যে আপনার ওই সময়কার কথাগুলো, কারায় আসতো, কাদের সঙ্গে, এবং নানা ধরনের ঘটনা জীবনে আছে, সেটা আমরা একটু শুনি। আমি বসে মজা লাগে না, আমি একটু হেঁটে হেঁটে কথা বলি। আসলে পায়ে মাথা ভালো একে তো বেটা মানুষ, তারপর অত বড় চেয়ার আমি দেবে গেছি। আমি কেন জয় বাংলা বলি জানেন কি আপনারা? আমি জয় বাংলা বলি, জয় বাংলা বললেই আমার 30 লক্ষ শহীদের কথা মনে হয়, এবং আমি মনে করি যে আমার তো দায়িত্ব আছে, আমার 2 লক্ষ মা বোনের কথা মনে হয়। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, হ্যাঁ, এবং তার অনেক গল্প আছে আমার, যে পাকিস্তানের সৈন্যরা আমার পায়ে ধরছিল, এটারও গল্প আছে, তাকে বলবো না। আমি টিভি জগতে থাকবো, যে আপনার যা ইচ্ছা, আমি তো ধরিয়ে দিলাম আপনাকে প্রশ্নটা ধরিয়ে দিলাম, আপনার মতন করে আপনি বলেন। টিভি আমার তো গল্প বললে না, আমার গল্প কোনো শেষ হবে না, কারণ আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমার সন্দ্বীপে সমুদ্রের মধ্যে আমার দ্বীপ, সেই সন্দ্বীপে আমি লেখাপড়া করেছি, এবং আমি মনে করি আমার কমিউনিজমের শিক্ষাটা হয়েছিল আমার গ্রামে। কি করে? আমি ফার্স্ট হতাম ক্লাসে, তো আমার সঙ্গে এক টুলে বসতো কারা? ধোপার ছেলে, নাপিতের ছেলে, নমশূদ্রের ছেলে, হ্যাঁ, জেলের ছেলে, হ্যাঁ, এক টেবিলে আমরা বসতাম। এই কথাটা যখন আমার পরবর্তীকালে মনে হলো, কারণ এটা হলো আমাদের বাড়ির পরিবারের হুকুম, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করবে না, সব মানুষকে সম্মান করবে, এটা হলো আমার পারিবারিক শিক্ষা। তো আমি তখন থেকে আমি মনে করতাম, আরে আমি তো কমিউনিস্ট, হ্যাঁ, এই আমার বোধটা, মানুষকে ভালোবাসা, এই আমার ছোটবেলা থেকে এটা মাথায় দিয়েছিল। তারপরে যখন একটা বয়সে যখন বললাম সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, ওটার একটু ইতিহাস ঘেটে দেখলাম, চণ্ডীদাস যখন এই কথাটা বলে, তখন ওই ইউরোপের রেনেসাঁ হয় না, হ্যাঁ, চণ্ডীদাস যখন এই কথা বলে তখন আমেরিকা আবিষ্কার হয়নি। তাইলে যে মানুষটা বলেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা তো কত একটি পাওয়ারফুল সেন্টেন্স, বাক্য, হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তা আল্লাহকে বাদ দিয়েছে। কি করে? কারণ হচ্ছে মানুষ হচ্ছে সেই প্রাণী, মানুষ একটা অটোমেশন, হ্যাঁ,
মানুষ একটা অটোমেশন, সে তার জীবনটা এরকম যে তাকে কোনো কিছুর উপরে নির্ভর করতে হয় না। যে লোকটা মানুষ হিসেবে জেনেছে নিজকে, সে সঙ্গে সঙ্গে জেনেছে সে একটা পশুও বটে। You see, আশরাফুল মাখলুকাত মানুষ, তার ভিতরে পশু আছে। পশুটাকে আমাদের ভিতরে, যে আমরা তো মূলত পশু, তো আমাদের ভিতরে তো পশু সত্তা আছে এবং মনুষ্য সত্তা আছে। আমাদের জীবনটা কিরকম, আমরা পশু সত্তা দিয়ে একরকম কাজ করি, আবার পশু সত্তাকে দমন করার জন্য মনুষ্য সত্তাটা কাজে লাগে। তাহলে আমাদের আসলে আল্লাহ কোথাও দরকার করে, আমরা তো অটোমেটিক। এই যে আমার মনুষ্যত্ব বোধটা, মানুষ সম্বন্ধে জানাটা, আশরাফুল মাখলুকাত বলছে ওটা, হোমো সাপিয়েন্স বলছে বিজ্ঞান। হ্যাঁ, তাহলে আমরা কিরকম প্রাণী? আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদেরকে মানুষ হিসাবে চিনি, আমরা প্রত্যেকের দিগ্বিজয়ী হয়ে যাবেন। আমরা পারিনি এমন কোনো কাজ নেই। তো আমি আমার যে কত দিকে আমি বলতে তার গলা পড়া নেই। হ্যাঁ, তো আমি শুধু আমি খুব আনন্দ প্রিয় মানুষ। কথা বলতে আরম্ভ করলে আমার উত্তর দক্ষিণ ঠিক থাকে না। হ্যাঁ, কিন্তু আপনারা শুনবেনই। হ্যাঁ, তো আমি প্রথম কথা বলতে চাই, আমি সত্যিকারের মানবিক এবং গণতান্ত্রিক জীবনের ধারণাটা আমার ওই পল্লীগ্রাম থেকে পেয়েছি। আমরা যদি কারোর সঙ্গে বেয়াদবি করতাম, জেলোক ধোপাও কোটক, আমাদের আব্বা আম্মারা বলতো হ্যাঁ বেয়াদব, বড়দের সঙ্গে কথা বল নাকি। We got that kind of training to love people, respect people. এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে শ্রদ্ধা করি, বিনিময়ে আমরা গ্রামের সবচেয়ে শ্রদ্ধেয় পরিবার। সে যে আমার ছোটবেলার যে আনন্দের জীবনটা, তখন আমাদের যে শিক্ষকরা ছিলেন তাদের খুব আগ্রহ করে আমাদের পড়াতেন। আমার মনে আছে, আমার প্রথম যে কবিতাটা আমি পড়েছিলাম, আমার সন্দীপের উচ্চারণে পড়ব। হ্যাঁ, আমার সন্দীপের উচ্চারণে পড়ি, পড়ে এই কবিতা শিখে আমি ওটা গাইতে গাইতে বাড়ি গিয়েছিলাম। কবিতা হচ্ছে আইজ আমাদের ছুটি, ও ভাই আইজ আমাদের ছুটি, মেঘে কোলে রোদ হাসাছে, বাদল লেগেছে টুটি, আইজ আমাদের ছুটি, ও ভাই আইজ আমাদের ছুটি। খেয়াল করতে হবে, ওই যে শিখার যে আনন্দ, এইটাই আমরা প্রকাশ করতাম। এবং আমি ছোটবেলা থেকে জানার জন্য খুব আগ্রহী হয়ে গিয়েছিলাম। আমি রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করতাম ছোটবেলায়, ছোটদের জন্য যেগুলো একদম নজরুল কবিতা মুখস্থ করতাম। এই যে জানার আগ্রহটা আমার গ্রামে জন্মেছে, that has made me a Bilal Beg. I'm very grateful to my village people যারা আমাদেরকে আদব কায়দা শিখেছে। আনফর্চুনেটলি ওই গ্রাম বাংলাদেশের কোথাও এখন আমরা নেই। হ্যাঁ, মানুষকে বড় করার যে চিন্তাটা, সেটা একেবারে গন। হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, মাই গড। আমি মনে করি আমরা বাঙালিরা যদি আমাদের জাতীয় ইতিহাস জানি এবং সে অনুযায়ী যে আমরা জীবনযাপন করি, I swear we'll be the best people on earth. কারণ আমরা মানবিক, আমরা ভীষণ রকম মানবিক একটা জাতি। সঙ্গে সঙ্গে আমাদের খেপালে কথা আছে, আমরা খেপালে কিন্তু উল্টাটা দেখি।
এই হলো বাঙালি। জয় বাংলা। ধন্যবাদ বেলাল ভাই, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমরা আমার পেটে এত কথা জমা আছে না, আরে আমার পাঞ্জাবি গান শোনার জন্য ওরা কি করতো, হ্যাঁ সেইও যদি ছড় গই ডারো তো লবদি সজনানু। ये पंजाबी है जी, মাতৃভাষায় কথা বলছেন নাকি? মাতৃভাষায় নাকি? ये पंजाबी है जी। থ্যাংক ইউ। আমার কাছে এত কথা আছে না, বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি বেশি কথা বলি যে ধমক দেয়। আজকে থেকে খবর তবে এসেছি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি বিদায় নিচ্ছি। এবারে আমি জানি আমাদের এই দুই গুণী মানুষ, আপনারা আগে বলি যারা, আরেকটু বলি আমি যে উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস এই লেকচার যেটি দেখছেন, এই স্কুলে এবং নতুন প্রজন্মের মধ্যে এই দুই গুণীজনের প্রভাব আমরা ভাষায় বর্ণনা করতে পারি না। ও উদিচির কথা তো বড় হয় না, একটা কথা। কি করতে বলেন তো? আমি উদিচির বাচ্চাদের যখন পড়াতাম, আমি ওদেরকে আনন্দের মধ্যে পড়াতাম। তো ওদের মনে করার জন্য আমি একটা গান লিখেছিলাম, সেটা আমি একটু শুনিয়ে দিই আপনাদের। অবশ্যই অবশ্যই, হাততালি দিয়ে না, জোরে হাততালি দেবেন। আমরা সবাই বাঙালি, আমার সঙ্গে বলেন, আমরা সবাই বাঙালি, বাংলা মোদের ভাষা, পড়বো লিখবো শিখবো বাংলা, এই আমাদের আশা। অ আ ক খ বাংলা বর্ণমালা বুকের ভিতর জ্বালিয়ে রাখে স্বাধীনতার জ্বালা। এই হচ্ছে আমাদের বেলাল ভাই। বেলাল যে আমি বলেছিলাম আপনাদের ভাই, বলেছিলাম যে বেলাল ভাই এখন 86, তাই তো? আপনি মাঝে মধ্যে 85 বলেন, মাঝে মধ্যে 86 উনি পা দিয়েছেন, উনি দাবি করছেন 86। কিন্তু আপনাকে দেখলে, আপনার কথা বলার ধরন দেখলে মনে হয় যে আপনি আমার চেয়ে অনেক তরুণ। আরো 10 বছর চলবে, 96 পর্যন্ত চলবে। আমরা তো করতালি দেখলাম। সেবারে আমি জানি আমাদের সময় হাতে কম, মুত্তালিব স্যার ওনাকে যেতে হবে, কিন্তু আমরা যার জন্য বসে আছি, আমি আমন্ত্রণ জানিয়েছি কৌশিক আহমেদ, আপনারা জানেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক তো বটে, কিন্তু তার পরিচয় লম্বা পরিচয় দিতে চাই না, অনেক লম্বা। যারা বাংলাদেশে ছিলেন ওই আমলে, আর আজকে ঢাকা যারা শুনেছেন, আজকে ঢাকার ইতিহাস এখন আমি শুনি। তার বস্তুনিষ্ঠতা রেডিও তৈরি করতেন, এবং তার যে বাচন ভঙ্গি, প্রজেকশন, সেটি এখনো বাঙালি মনে রেখেছে। আমার ব্যক্তিগতভাবে আমি খুব সম্মানিত বোধ করি, সেটি না বলাই ভালো, আমাকে উনি জোর করে লেখক বানিয়েছেন। আমাকে গত প্রায় 6 বছর বেশি আমি সাপ্তাহিক বাঙালির উপসম্পাদকীয় লেখক, এবং আমি এখন লেখার ভেতরে না লিখলে, সপ্তাহে একটি লেখা না লিখলে এখন আর থাকতে পারি না। সেটির কারণ হচ্ছে কৌশিক আহমেদ। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি, এই দুই গুণী মানুষ, এদেরকে নিয়ে উনি স্মৃতিচারণ করবেন, তাদের সম্পর্কে বলবেন, তাদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা বলবেন, এবং ওভারঅল আমি বলবো যে ওনার যে আউটলুক এদের প্রতি, বাংলা ভাষার প্রতি, বিদেশে আমরা যে বাংলা ভাষার চর্চা করি, বাঙালি সংস্কৃতির চর্চা করি, সবকিছু নিয়ে গুছিয়ে একটি জায়গায় এনে আমাদের পরবর্তী জায়গাতে আমরা যাবো, পরবর্তী অনুষ্ঠানে আমরা যাবো। আসছেন
আমাদের সবার প্রিয় কৌশিক আহমেদ। কৌশিক আহমেদ। আসলে আপনাদের ভেতরে একটা এমন ইলিউশন তৈরি করে দিয়েছেন যে সেটা আমার জন্য অত্যন্ত রিস্কি। উনি যা বলেছেন আমি তার হয়তো কাছাকাছিও সেই অর্থে কিছুই বলতে পারবো না এবং বলতে চাইও না। প্রথমে বলি যে আমরা এই যে প্রবাসে আছি, আমাদের এই প্রবাস দেশ ছেড়ে একটা নতুন কমিউনিটি আমরা তৈরি করেছি এখানে। সেই কমিউনিটিকে আমরা লালন করছি, সেই কমিউনিটির ভিতরে আমরা নানান ধরনের চর্চার মধ্যে আছি এবং আমরা আমাদের সন্তানদের জন্ম দিয়েছি এখানে, তাদেরকে বড় করছি। আমরা জানি যে তারা এদেশেই থেকে যাবে। আমরাও অনেকে দীর্ঘদিন এখানে আছি, কিন্তু আমরা যারা দেশ ছেড়ে এসেছি তাদের মধ্যে এক ধরনের হতাশা তো অবশ্যই আছে। কেউ বলতে পারবেন না যে আমি দেশ ছেড়ে এসে এখানে বসবাস করি কিন্তু আমার মধ্যে কোনো হতাশা নেই। এর মধ্যে যদি কেউ এই রকম মহিরূহ ব্যক্তি আমরা পাই কাউকে, তখন আমাদের মধ্যে সত্যি এক নতুন আশাবাদ তৈরি হয়। আমার ভাবলে এখনো আমি অবাক হয়ে যাই যে যদি মুত্তালিব বিশ্বাস এবং বিলাল বেগ ভাইকে আমরা এখানে না পেতাম, আমরা যারা তার খুব কাছাকাছি আছি জানি না যে আমাদের কমিউনিটির চেহারাটা কেমন হতো। এবং যেহেতু তারা আমাদের মধ্যে আছেন, আমরা হয়তো অনেকে বুঝতেও পারি না যে তাদের উচ্চতা বাঙালি জাতীয়তাবাদের পাশে কতটুকু। তারা হচ্ছেন দুজনই শুধু আমাদের এই প্রবাসে না, বাংলাদেশের প্রেক্ষাপটেও দুইজনে দুই দিকের দুই মহিরূহ এবং তাদের সমকক্ষ ব্যক্তি বাংলাদেশে কিন্তু এই নিজস্ব ক্ষেত্রে আর কেউ নেই। আমি যখন চেষ্টা করি খুঁজতে যে বাংলাদেশে আরেকজন মুত্তালিব বিশ্বাস কে আছেন, আমি কিন্তু খুঁজে পাইনি। আগেও ছিলেন কিনা জানি না, এখন তো নাই। আমি যদি চিন্তা করি যে বাংলাদেশে বেলাল বেগ আর কে আছেন, কিংবা বেলাল বেগের সমকক্ষ অথবা তাকে ছাড়িয়ে ওপরে উঠে গেছেন, এইরকম কে আছেন, আমি কিন্তু খুঁজে পাইনি। তাদের সম্পর্কে আমার একটা মোহ আছে, ধারণা আছে, তাদের সম্পর্কে জেনেছি, কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতাও আছে, যার জন্যে আমার ভিতরে এই একটা প্রত্যয় তৈরি হয়েছে যে আমি এখানে দাঁড়িয়ে অকপটে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি আমি গর্বিত। এবং তাদের এই রকম যে স্ট্যাচারের মানুষ, তাদের সম্পর্কে বলাটা আমার জন্য খুব কষ্টকর, যে কারোর জন্যই কষ্টকর। আমি খুব ছোট মানুষ, কিন্তু তাদের সান্নিধ্য পেয়েছি, ওইটাই আমার হচ্ছে সাহস যে আমি কিছু একটা বলবো তাদের সম্পর্কে। আমি খুব বেশি কথা বলবো না, কারণ মুত্তালিব ভাই তার শৈশবের এবং যৌবনের কথা বলেছেন এখানে, আমরা শুনেছি। বেলাল ভাইও তার শৈশবের কথা বলেছেন, কিন্তু যৌবনের কথা বলেননি। এই জায়গাটায় উনি চুপ করে থেকেছেন। কিন্তু বেলাল ভাইয়ের সাথে আমার পরিচয়, বেলাল ভাই যখন তরুণ ছিলেন সেই সময়। আমি একটু সংক্ষেপে এই কথাটা বলতে চাই, ওই অভিজ্ঞতা আমার মুত্তালিব ভাই সম্পর্কে নাই। মুত্তালিব ভাই সাথে পরিচয় আমার এখানে এসে, এবং তারপর থেকে আমি ক্রমান্বয়ে ওনার সাথে যখন কথা হয়, ওনার যখন কথা শুনি, আমি অবাকই হতে থাকি। এই রকম একজন মানুষ যাকে আমি বাংলাদেশে থাকতে চিনতাম না। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, সেই সময় আমাদের প্রশাসন থেকে, আমাদের হল থেকে আমাকে ডেকে পাঠিয়ে বলা হলো যে আপনাকে টেলিভিশনে যেতে হবে, বাংলাদেশ টেলিভিশনে, বিটিভিতে। কি করতে হবে? ওখানে নতুন একটা অনুষ্ঠান শুরু হয়েছে, সেটা হচ্ছে
জাতীয় টেলিভিশন বিতর্ক। তো আমি সেখানে গেলাম, আমি বিস্তারিত বলবো না, সেখানে গেলাম, গিয়ে প্রথমে যার কাছে রিপোর্ট করলাম তার নাম হচ্ছে বেলাল বেগ। বেলাল বেগের তখন বয়স অত্যন্ত কম। আমরা আমাদের ডিবেট ছিল প্রথমেই ঢাকার রোকেয়া হলের সাথে, এগুলো হল ওয়াইজ হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম আমির আলী হলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাথে আমাদের প্রতিযোগিতা ডিবেট। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে আমাদের স্টুডিওতে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি থেকে কেবল আমরা 3 জন। আমি বড় একা ফিল করছি সেই সময়, একাকী। একজন ব্যক্তি, ইনি শুনলাম যে প্রডিউসার বেলাল বেগ, তিনি সকলের কাছে যাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছেও যাচ্ছেন এবং আমাদের কাছেও আসছেন। আমি দেখলাম যে এই ভদ্রলোক কিংবা এই তরুণ কোনো ডিফারেন্সিয়েট করছেন না যে ও এসছে মফস্বল শহর থেকে আর এরা হচ্ছে রাজধানীর একটি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রী কিংবা অন্য ছাত্র যারা ছিল তারাও। প্রথমেই এইভাবে তিনি তার ব্যক্তিত্ব দিয়ে আমার মতো মফস্বল শহর থেকে আসা একটি ছেলের মন জয় করে নিয়েছিলেন। এরপর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র থাকাকালীন 11 বার ডিবেটে অংশগ্রহণ করার জন্য ঢাকায় গেছি এবং এই অনুষ্ঠানটি তখন বিটিভির, আপনাদের যাদের স্মৃতি আছে তারা জানেন যে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই বেলাল ভাইয়ের সাথে দেখা হতো। বেলাল ভাইয়ের জন্য আমরা স্মৃতি নিয়ে যেতাম রাজশাহীতে এবং আমাদের যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে আলোচনা করতাম কিভাবে তরুণ সমাজকে উনি বিমোহিত করেছিলেন তার ব্যক্তিত্ব দিয়ে, তার কাজ দিয়ে এবং তার কথা দিয়ে। আপনারা একটু আগে তার কথা শুনেছেন এবং ধারণা করছেন যে আজকে এই 86 বছর বয়সে উনি এইভাবে কথা বলছেন। আজ থেকে প্রায় 50 বছর হবে কিংবা তার একটু কম, সেই সময় উনি কিভাবে কথা বলতেন। সব সময় প্রত্যেকটি তরুণকে উনি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন যে আমার মনে আছে সারা বাংলাদেশে বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে আমাদের যখন ইন্টারাকশন হতো, সবার মুখে একটি কথা, বেলাল বেগ। উনি 70-এর দশকে আমাদের মতো তরুণদের সারা বাংলাদেশে একটা নতুন ধরনের মানবিক বোধ তৈরি করেছিলেন আমাদের ভেতরে। কিভাবে? যে আমরা যখন ডিবেট করতাম, যে ডিবেটের বিষয়গুলো উনি নির্ধারণ করে দিতেন, সেই বিষয়গুলো আমাদেরকে ভাবাতো, সেই বিষয়গুলো আমরা চর্চা করতাম এবং সেই বিষয়গুলো আমরা আমাদের মাথার মধ্যে রেখে আমরা মনে করতাম যে এটাই হবে আমাদের জীবনের দিক নির্দেশনা। বেলাল বেগ আমাদের মতো লক্ষ লক্ষ তরুণকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এইভাবে মোটিভেট করেছিলেন। এই কথাটা আমি তো আর ঢাকায় বলিনি বেলাল ভাইকে। আমি এখানে আসার পর যখন বললাম যে বেলাল ভাই, আপনি কি জানেন যে আপনি আমাদের সেই তারুণ্যে কি করেছিলেন আমাদেরকে? হ্যামিলনের বংশীবাদকের মতো আপনি আমাদেরকে আকৃষ্ট করেছিলেন। আমি দেখলাম যে ওনার চোখ ছলছল করে উঠেছে। আমি এই কাজটি করেছিলাম? আমাকে জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ। আজকে যদি কৌশিক আহমেদের কোনো কিছু আপনার ভালো লাগে, আপনি মনে রাখবেন তার মধ্যে আপনারও অবদান আছে। আমার বাবা মা, আমার শিক্ষক, আমার সান্নিধ্যে যারা ছিলেন তাদের ছাড়াও আপনারও বিশাল একটা অবদান আছে আমার এই জীবনকে গড়ে তোলার পিছনে। এই হচ্ছেন বেলাল বেগ। পরবর্তী পর্যায়ে আমি এক জায়গায় আমরা কাজ করেছি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, BJMC। উনি ছিলেন জেনারেল ম্যানেজার আর আমি ওখানে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেছি, যদিও দুজনে দুই ডিপার্টমেন্টের। আমি ছিলাম মার্কেটিংয়ে, উনি ছিলেন পাবলিক রিলেশনস।
কিছুদিন, অল্প কিছুদিন, বছর দেড়েক মনে হয় কাজ করেছি আমরা। বেলাল ভাই এখানে চলে আসলেন, আমি অন্য এক বেলাল বেগকে আবিষ্কার করলাম। কোন বেলাল বেগ? একটু আগে উনি যেটা বলেছেন, শুনো হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি গত 20 বছর ধরে কত শতবার যে এই পংক্তি ওনার মুখ থেকে শুনেছি, এবং আমি মনে করি যে যে কেউ তার মুখ থেকে এইভাবে শুনতে 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 অবশ্যই মানুষ সম্পর্কে তার যে পুরনো ধারণা, সেই ধারণা পরিবর্তন হয়ে যাবে। উনি এই কাজটি করেছেন। আমি মনে করেছিলাম 20 বছর আগে যখন প্রথম শুনি, যেটা হয়তো কোনো এক বক্তৃতায় উনি বলছেন, কিন্তু তারপর যেখানে যতবার উনি দাঁড়িয়েছেন মঞ্চে, ততবার এই পংক্তি উনি উচ্চারণ করেছেন। তখন আমার ধারণা হলো বেলাল বেগ এই মানুষের ফেরিওয়ালা হিসেবে এখানে অবতীর্ণ হয়েছেন। আমাদের প্রবাসে মানুষকে বড় করে তোলার জন্য, আমরা যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, তাদের সেই মানুষের সংজ্ঞাকে হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য উনি এখানে একটা আন্দোলনের মতো তৈরি করতে চেয়েছেন। সেই আন্দোলনের নেতা তিনি, সেই আন্দোলন তিনি এককভাবে করে যাচ্ছেন, এবং সেই আন্দোলন তিনি লক্ষ লক্ষ ছেলে মেয়েদের মনের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন। আমি বেলাল ভাইয়ের কাছে সত্যি সত্যি অসীম কৃতজ্ঞতায় আবদ্ধ। বেলাল ভাই, মুতালিব ভাই, যখন তার সাথে আমার প্রথম পরিচয়, তখন থেকেই আমাকে কেবলই অবাক করে দিচ্ছেন। আমরা তারুণ্যে দেশ পত্রিকা পড়তাম। দেশ পত্রিকায় আমরা ক্লাসিক্যাল মিউজিকের ইন্টারপ্রিটেশন পড়তাম, সমালোচনা পড়তাম, যে বাংলাদেশে কখনো কোনো মিউজিকের অনুষ্ঠান নিয়ে, কোনো মিউজিক নিয়ে আলোচনা হতো, এটা আমি কখনো কোনো কাগজে দেখিনি। হয়তো হতো, হয়তো আমার অপারগতা, হয়তো আমি দেখিনি। আমি মুতালিব ভাইয়ের লেখা পড়া যখন শুরু করলাম, দেখলাম যে মুতালিব ভাই ওইভাবেই আলোচনা করছেন, কিংবা তার চেয়ে অনেক অনেক সুন্দরভাবে, অনেক সুগঠিতভাবে মিউজিককে ডিফাইন করছেন। আমরা কামাক্ষী প্রসাদের বই পড়েছি মিউজিক নিয়ে, আমরা সুধীর চক্রবর্তীর বই পড়েছি মিউজিক নিয়ে, আমরা স্মৃতিচারণ পড়েছি, বেলায়েত খান, কোমল গান্ধার, কিংবা কুমার প্রসাদ, এদের বই পড়েছি মিউজিক নিয়ে। একটু যেহেতু আগ্রহ আছে, জানার চেষ্টা করেছি। কিন্তু আমার দেশের ভেতরেই তো মুতালিব ভাই আছেন, আমি বাংলাদেশে থাকতে থাকতে চিনতাম না। কারণটা হচ্ছে মুতালিব ভাইয়ের দোষ আছে, আর আমার তো অবশ্যই মূর্খতা আছে। মুতালিব ভাইয়ের দোষটা হচ্ছে এটাই যে উনি কখনো আত্মপ্রচার চান না। উনি কখনোই নিজের সম্পর্কে নিজে তো বলবেনই না, কাউকে বলতে দেবেন না। আমি যখন আবিষ্কার করলাম যে এই হচ্ছেন মুতালিব বিশ্বাস, আমি আমাদের কাগজে একটি অনুষ্ঠান সম্পর্কে লিখতে গিয়ে আমি মুতালিব ভাই একটি অ্যাডজেক্টিভ ইউজ করেছিলাম তার নামের আগে। উনি আমাকে এমনই বকা দিলেন, আমি এরকম বকা কিন্তু মা বাবার কাছ থেকে শুনিনি। কে বলেছে আপনি যে আমি কে বলেছে যে আমি মিউজিক বুঝি, সঙ্গীত বুঝি? কেউ বলেছে আমি সঙ্গীত বেত্তা? আমি তো মানে রীতিমতো ভেবা চাকা খেয়ে গেলাম। কিন্তু আমি আরো বেশি করে আগ্রহী হলাম মুতালিব ভাইয়ের উপরে, তার বিষয়ে জানার জন্য। আরো পড়াশোনা করছি, আরো জানতে চেষ্টা করছি। দেখলাম যে মুতালিব বিশ্বাসের বই রয়েছে। বইগুলো কি মিউজিকের উপরে বই? একজন মানুষ এক্সক্লুসিভলি মিউজিকের উপরে কাজ করছেন বাংলাদেশে। তিনি যত না গান করেন, তার চেয়ে বেশি গানকে ডিফাইন করেন। যত না বেশি গান করেন, তার চেয়ে বেশি গানের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে উনি দেখাতে চেষ্টা করেন না, কিন্তু তা প্রকাশিত হয়ে পড়ে। উনি যখন কথা বলেন, গান নিয়ে কথা বলেন। উনি যখন গান করেন, তখন তো স্বয়ং
সঙ্গীত এসে সেখানে যেন উপস্থিত হয়। আমি একদিন এইভাবে কয়েকবার তার কথা অবমাননা করে আমি লিখলাম তারপরও যে আমি কিন্তু ছাড়বো না মুত্তালিব ভাইকে। আমি একদিন একটা অনুষ্ঠানে মুত্তালিব ভাই আছেন, তার অংশগ্রহণ করার কথা, সেখানে আমি বললাম যে আমি জানি যে মুত্তালিব ভাই একটু পরেই আমাকে অত্যন্ত কঠোর ভাষায় ধমক দেবেন, কিন্তু এটা আমাকে বলতেই হবে। আমি সেই ধমক খেতে রাজি আছি, কিন্তু এই কথা আমাকে বলতেই হবে। আমি এখানে বিরত হব না, ওনার সামনেই বলছি। এবং মুত্তালিব ভাই সম্পর্কে আমি যেটুকু জানতাম সেই জানাটুকু আমি ওখানে প্রকাশ করে দিলাম। যে কারণে এতদিন উনি আমাকে বকা দিয়েছেন, পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। উনি হয়তো বুঝতে পেরেছেন যে এই জিনিসগুলো জানানো দরকার। আমি বলেছিলাম যে মুত্তালিব ভাই, আপনার ভেতরে যে হীরকখণ্ড আছে, আপনার ভেতরে যে সম্পদ আছে সঙ্গীত সম্পর্কে, সেটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে তো আমরা কিছু জানতে পারবো না। কিন্তু আপনার যে পরিচয় এবং আপনার যে জানার পরিধি, সেটা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা বেশি আগ্রহী হয়ে উঠব। আমরা সঙ্গীতকে ভালোবাসতে শিখব। আমরা গান শুনি কিন্তু সঙ্গীত ভালোবাসি না। আমরা গান পড়ি কিন্তু আমরা সঙ্গীতকে ভালোবাসি না, না বেশি করি। আমি সেদিন একটু কঠোর ভাষায় কথা বলেছিলাম এখানে লালন উৎসবে। সেখানে দেখলাম যে ব্যান্ডের তালে, যেখানে কথা শোনা যায় না, খালি মিউজিক শোনা যায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে লালন গীতি গাইছে। অথচ ওখানে বসেছিলেন সামনে শফি মন্ডলের মতো একজন অথরিটি লালন গীতি। আমার উপরে অনেকে বিরক্ত হয়েছেন, কিন্তু আমার মনে হলো যে এই কথাটা বলার দরকার আছে। পরে আমি যখন মঞ্চ থেকে নেমে আসলাম, আমাকে বললেন যে এই কথা খুব জরুরি ছিল বলা। মুত্তালিব ভাই একটু আগে আপনারা শুনেছেন যে বলেছেন যে গান গাইতে হলে গানের যে অর্থ, বাণীর যে অর্থ, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে না পারি তাহলে সেই গানটা ঠিক মতো গাওয়া হবে না। মুত্তালিব ভাই এর আগে উদীচিতে একটি অনুষ্ঠানে ওয়ার্কশপ করেছিলেন গানের উপরে। আমি গানের মানুষ নই, গান শুনি, গান ভালোবাসি, কিন্তু আমি সেখানে 3 ঘন্টা একটানা বসে থেকে ওনার সেই ওয়ার্কশপে কথা শুনেছি। শেষ করতে বলছেন? না, আমি আর বেশিক্ষণ দেবো না। না, আমার বিস্ময়ে হতবাক হয়ে যাওয়ার কথা যখন আমি শুনলাম যে আমি বাংলাদেশ থেকে এখানে চলে আসার পরে মুত্তালিব ভাই যে কাজটি করেছেন বাংলাদেশে, সেই কাজটি হচ্ছে অসাধারণ একটি কাজ। উনি করেছেন কি, যে সঙ্গীতের নন্দন তত্ত্ব, আর্ট অফ মিউজিক, এস্থেটিক্স অফ মিউজিক, এই জিনিসটাকে বোঝানোর জন্য বাংলাদেশের সর্বত্র উনি সফর করেছেন এবং বক্তব্য দিয়েছেন এবং গানকে বুঝিয়ে দিয়েছেন যে গানের এস্থেটিক্স জিনিসটা কি এবং গানের এস্থেটিক্স জিনিসটা একজন শিল্পীর জন্য কতটা জরুরি। এটার মতো জরুরি জিনিস আমার মনে হয় যে কোনো জাতির কিছু থাকতে পারে না। অর্থাৎ আমরা যদি আমাদের শিল্পকে বুঝে ভালোবাসতে শিখি তাহলে সেটা আমাদের হৃদয়ের ভেতরে একটা গভীর আলোড়নের সৃষ্টি করে। প্রত্যেকের ব্যক্তি জীবনের তার হৃদয়ের ভেতরে একটা আলোড়নের সৃষ্টি করে এবং সেই আলোড়ন যদি সঠিক হয়, যদি জেনুইন হয়, সেই মানুষটি পরিবর্তন হয়ে যাবে। তার হৃদয় অনেক অনেক বেশি প্রসারিত হবে, অনেক আলোকিত হবে। আজকে বাংলাদেশে যা ঘটছে সেটাকে আমরা মনে করি যে আসলে আমরা আমাদের হৃদয়কে সেইভাবে আলোকিত করতে পারিনি। মুত্তালিব ভাই চলে এসেছেন আজ থেকে 25 বছর আগে সম্ভবত আমেরিকাতে। মুত্তালিব ভাইয়ের দরকার ছিল বাংলাদেশে থাকা। বেলাল ভাই চলে এসেছেন আজ থেকে 30 বছর আগে। বেলাল ভাইয়ের দরকার ছিল বাংলাদেশে থাকা এবং তাদের মতো তারা হয়তো আরো শতাধিক মানুষ তৈরি করতে পারতেন, যারা বাংলাদেশের যত রকম কুপমণ্ডুকতা আছে, যত রকম নেতিবাচক জিনিস আছে, যা ঘটছে কিংবা ভবিষ্যতে যদি আশঙ্কা করে ঘটবে,
তাহলে তার থেকে আমরা হয়তো রক্ষা পেতাম। তারা চলে এসছেন, আমি স্বার্থপরের মতো বলেছি, এখনো বলছি যে আমরা লাভবান হয়েছি এদেশে থেকে, আমাদের কমিউনিটি লাভবান হয়েছে, আমাদের নতুন প্রজন্ম লাভবান হয়েছে। বাংলা শিখিয়েছেন উদিচির স্কুলে বেলাল ভাই, সঙ্গীত শিখিয়েছেন কয়েকটি স্কুলে মোত্তালিব ভাই। তাদের এই বয়সেও আজ তারা সচল আছেন এবং আমাদেরকে আলোড়িত করে যাচ্ছেন। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, কে কিভাবে নেবেন আমি জানি না, কে কিভাবে এটাকে ডিফাইন করবেন তাও আমি জানি না, কিন্তু আমি মনে করি যে তাদের মতো মানুষের সান্নিধ্যে আসাটা হচ্ছে আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। তাদের সম্পর্কে বলে শেষ করা যাবে না। আমি মনে করি যে এখনো যদি আমি বেলাল ভাইয়ের সাথে 15 মিনিট কথা বলি ফোনে কিংবা মুখোমুখি, এখনো যদি আমি মোতালিব ভাইয়ের সাথে 15 মিনিট কথা বলি ফোনে কিংবা মুখোমুখি, আমি হয়তো সেটা আমার 15 বছরের যে অর্জন তার সমান আমি গ্রহণ করতে পারবো। আমি সেজন্য কখনোই তাদের সাথে কথা বলার কিংবা তাদের অনুষ্ঠানে যাওয়ার, তাদের কথা শোনার, তাদের গান শোনার সুযোগ নষ্ট করতে চাই না। এগুলো আমার হৃদয়ের ভেতর থেকে বলছি। আমি তাদের সম্পর্কে বলার মতো যোগ্য কোনো মানুষই নই, কিন্তু আমি একটা ছোট মানুষ হিসেবে তাদের কাছ থেকে কি পেয়েছি এটা তাদের জানা দরকার। তাহলে এই শেষ জীবনেও, আমি দুঃখিত যে আমি শেষ জীবন কথা উচ্চারণ করতে হলো এখানে, তাদের এই বয়সী জীবনেও চেতনা এবং নিজেদের যে জ্ঞান, যে অর্জন, তা বিলিয়ে দিতে পেরেছেন। আজকে উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস তাদের সম্মাননা জানাচ্ছে। এদের মতো মানুষকে কি সম্মাননা জানানো যায়? তারা তো এমনি সম্মানিত, আমরা নতুন করে কি সম্মাননা জানাবো তাদেরকে? আজকে যে আপনারা শুনছেন, আমি তো লাভবান। আমার কথা শুনে তো মোতালিব ভাই কিংবা বেলাল ভাই লাভবান হবেন এটা আমি কখনোই প্রত্যাশা করি না, কিন্তু আমি আমার ভেতর থেকে উজাড় করে আমার ভালোবাসাটুকুই তাদের কাছে অর্পণ করছি। এটাই হচ্ছে আমার জন্য বড় অর্জন। উদিচি স্কুল আজকে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে সম্মাননা জানাচ্ছে, তার মধ্য দিয়ে অন্তত একটা দৃষ্টান্ত তো স্থাপন করতে পারলো যে তাদেরকে সম্মাননা জানানো উচিত, কারণ তারা আমাদের মধ্যেই আছেন। তারা যখন থাকবেন না, কদিন আগে আমরা হারিয়েছি আমাদের এক বিখ্যাত ব্যক্তি এবং সন্ত একজন ব্যক্তি, সঙ্গীত প্রিয় ব্যক্তি, ওয়ালিদ চৌধুরীকে। উনি কোনোভাবেই চাইতেন না যে আমার একেবারে বড় ভাইয়ের মতো, কিন্তু কোনোভাবেই চাইতেন না যে তার সম্পর্কে আমি দুটো লাইন আমার কাগজে লিখি, চাইতেন না। উনি বলতেন কি এমন আছে আমার জীবনে যে আপনি লিখবেন আমার উপরে? আমাকে লিখতে দেননি, কিন্তু ওনার চলে যাওয়ার পরে আমি অন্তত একটি ট্রিবিউট তাকে দিতে পেরেছি, ছোট হলো। উদিচি সেই দৃষ্টান্ত এখানে স্থাপন করলো আজকে। আমি মনে করি যে যারা আমাদের আশেপাশে আছেন, আমরা চিনি না কিংবা চিনতে পারি না কিংবা আমরা তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে অন্যদের কাছে তুলে ধরার জন্য এই দায়িত্বটা উদিচি চালিয়ে যেতে পারে ধারাবাহিকভাবে। মোতালিব ভাই, বেলাল ভাই, অনেক কথা বলেছি। আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বিরূপ কোনো ধারণা পোষণ করবেন না, বরং আমরা যারা আছি, আমরা যারা আপনাদের কাছ থেকে পেয়েছি, কি ধারণা পোষণ বিরূপ বলেছি, বিরূপ। আচ্ছা, আমরা যারা আপনাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি পেয়েছি, আমরা সত্যি সত্যি অবনত মস্তকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে কাঠ করে দাঁড়াচ্ছেন কেন? বলেন। বন্ধুগণ, আমি একটা কথা
আবিষ্কার করেছি এবং খুব কম জনের জন্য এই কথাটা ব্যবহার করি। কথাটি হচ্ছে জন্মগত নেতা নামে কিছু হয় কিনা, এবং আমি হিসেব করে দেখলাম অবশ্যই হয়। মার পেট থেকে যারা জন্মগত নেতা হয়ে আসে এই দুজন হচ্ছেন তারা জন্মগত নেতারা কাজ করে কি, তারা ফিউচার দেখে এবং ফিউচারের জন্য বর্তমানকে তৈরি করে। এই কৌশিক আহমদ ইজ ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং তার যে অবদান আমেরিকায় বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠিত করার, কি বলবেন, বিপা, এই যে যেগুলো আছে, কৌশিক আমেরিকার বাঙালিদের সমস্ত বড় বড় ঘটনাগুলোকে হাইলাইট করে। আমেরিকার যত বড় বড় শিক্ষিত মানুষ আছে তাদেরকে হাইলাইট করে। কৌশিক বাংলাদেশকে কেবল আকাশের দিকে তুলছে। কৌশিকের জন্য একটা হাততালি দেওয়া দরকার। যে আরেকজন জন্মগত নেতা ডক্টর জীবন বিশ্বাস, করতে তাদের করছিল। উনি আমাকে খুব ভালোবাসেন, আপনারা বিভ্রান্ত হবেন না প্লিজ। উনি খুব স্নেহ করেন। আমি কি বলবো, বেলাল ভাই পিতৃতুল্য, বেলাল ভাই আপনারা জানেন, তার সঙ্গে গিয়ে আমি সময় কাটাই ঘুরতে নেই। এই জীবনের মতো ক্লিয়ার হেডে সম্পূর্ণ পরিষ্কার মাথার লোক আমি কম দেখেছি। যা করবে এক্স্যাক্টলি ওটাই, যে যা ঠিক করছে ওটাই করবে। হি ইজ এ গ্রেট ওয়ার্কার, হি ইজ এ গ্রেট লিডার। জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ স্যার, মাফ করে দিলাম। আচ্ছা দেখুন, এই যে হ্যাঁ আমাদের এই আমরা খুব গান বাজনা করিনি, রাইট? তবু আপনার যে আগ্রহ সহকারে এই কথাগুলো শুনছেন, আমি বলেছিলাম কৌশিক ভাইয়ের কথা আমি আর বলতে চাই না, আমি তার সঙ্গে কাজ করি বলে অনেকে হয়তো ভুল বুঝতে পারেন, কিন্তু আমি জানি তার বক্তব্য শুনলেন। আমি আশা করেছিলাম, আমি খুব খুশি। একটা হাততালি দিই। তাহলে একটু আলাদা বলি, আমাদের নিউ ইয়র্ক শহরে আমরা কত বছর আছি? 40 বছর। 40 বছরে আমি নেগেটিভ বলছি না, আমাদের একটি মঞ্চ নেই। বাংলাদেশে শিল্পকলা একাডেমি মঞ্চ হয়েছিল বটে শেখ হাসিনার সময়, সে মঞ্চে এখন আমি বলতে চাই না, সে মঞ্চ ওভাবে ব্যবহার করা হচ্ছে না। আমাদের একটি মঞ্চের দরকার, এখানে একটি কমিউনিটি সেন্টারের দরকার। আমাদের বাংলাদেশ সোসাইটি আছে, তারা 50 বছর এখানে আছে। কৌশিক ভাই অনেক ভালো জানেন, উনি সেদিন বলছিলেন। কিন্তু একটি জায়গাতে গিয়ে আমরা যে স্বল্প মূল্যে একটি চমৎকার মঞ্চায়নের জায়গা, যেখানে নাটক করা যাবে, গান করা যাবে, যেখানে মিটিং করা যাবে, যেখানে কোনো সেমিনার করা যাবে, আমাদের নেই। আমরা 40 বছর এখানে আছি। সেরকম একটি প্রজেক্ট হাতে নিয়েছেন আমাদের বন্ধু। আমি বলবো না যে একেবারে নতুন, অনেকে চেষ্টা করেছেন, অনেকেই লাইনে গিয়ে আবার ফিরে গেছেন। কিন্তু আসুন আমরা 1 মিনিটের জন্য একটি কথা শুনি শীতেশ ভাইয়ের কাছ থেকে। সে কৃষ্টির কর্মী এবং প্রধান। গত সপ্তাহখানেক আগে সে চেষ্টা করছে এখানে সবাইকে নিয়ে, নিজের কারণে নয়, একটি মঞ্চ কোথাও করা যায় কিনা, কোনো জায়গা পাওয়া যায় কিনা, কোনোভাবে এই আমেরিকার নিউ ইয়র্ক সিটি তো বিশ্বের সবচেয়ে
আমি বলবো যে ধনাঢ্য স্মৃতি আমরা কেন এখানে পারবো না সেটি চেষ্টা করছে। আমরা খুব সংক্ষিপ্তভাবে শীতের ঘরের কাছে শুনি একটু আপনাদের অর্থ দিতে হবে না, একটি জায়গায় একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে বলবে যে আমরা এটি চাই, প্লিজ হেল্প করুন। শীতের ঘর আসছে একটু কথা বলতে। ধন্যবাদ জীবনা, মোদিজিকে ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে ডেকে সম্মানিত করার জন্য এই গুণীজনদের সামনে। প্রথমে আমি বলে নিই, সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন এখানে যারা আছে আমরা জানি সবাই কেন এটা হচ্ছে, কিছু হচ্ছে না। আমাদের যে যাদের দায়িত্ব করার কথা ছিল, এখানে যে সমিতিগুলো আছে তাদের দায়িত্ব ছিল এবং আমরা পাইনি সেরকম কিছু। আর আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত, তারা কিন্তু কখনো ওই সমস্ত ওই বাংলাদেশ সোসাইটি বলে, জামাবাদ সোসাইটি বলে, এই সমস্ত সোসাইটিতে আমরা যেতেও পারি না, আমাদেরকে তারা কেউ ডাকেও না। তো এটা যেহেতু কাজের মধ্যে আছি, কাজের মধ্য দিয়ে আমরা সব সময় অনুভূত হয়। এখানে এই নিউ ইয়র্কে আপনারা জানেন একটা কালচারাল হাব, সারা পৃথিবীর সকল কালচার এখানেই আছে। এরকম একটি জায়গায় থেকে সকল কমিউনিটি নিয়ে কোনো না কোনো একটা কমিউনিটি সেন্টার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো কমিউনিটি সেন্টার নেই। তো সেই কারণে একটা উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা এই একটা লিঙ্ক পাঠাবো আপনাদেরকে, আপনারা দয়া করে আপনাদের নিজেদের পরিচিত, আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন সবাই মিলে শুধু একটু সাইন করবেন, এখানে আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা দেবেন। এতে করেই এই পিটিশনটা সাইন করবেন এবং পরবর্তীতে যখন অনেক মানুষ এটা সাইন করবে, তারপরে আমরা পরবর্তী ধাপে যাবো যে এখানকার যারা ল মেকার আছে তাদের সাথে কিভাবে করা যায়, আমরা আরো এটা নিয়ে বিস্তারিত। বাট আপাতত এটা আমরা আজকে দেবো আপনাদেরকে। আমার কাছে তো সকলের নাম্বার নেই, যারা পরিচিত আছেন একজন আরেকজনকে শেয়ার করলে সেটা পেয়ে যাবে। এই সহযোগিতাটা অবশ্যই আপনারা করবেন, সে আমার বিশ্বাস। আর কয়েকটা সেকেন্ড, যেখানে এই যে দুইজন গুণী ব্যক্তি এখানে আছেন, আমার একটা অভিযোগ আছে ওনাদের দুজনের প্রতি। অভিযোগটা হচ্ছে ওনারা আমাকে এত ভালোবাসেন, কেন ভালোবাসেন আমি আজ পর্যন্ত জানি না। দেখুন, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আজকে এখানে আসার পরে আমি যখন বেলালে এখানে আসলি, বেলালের সাথে দেখা হলো, বেলালে বললেন যে আমাকে দেখলে নাকি উনি আনন্দিত হয়ে যান একটা। আবার যখন মুত্তালিব ভাই আসলেন, উনি ওখানে এসছেন, আমি দেখেছি এখানে বসেছিলাম, যাবেন তো এখান দিয়েই, তখনই দেখাটা করবো। কিন্তু আমি এখানে কারোর সাথে কথা বলছিলাম, ধার গড়িয়ে দেখি উনি আমার কাছে এসছেন, শীতের কি অবস্থা। তো এরকম ঘটনাগুলি ঘটেছে, কিন্তু আমি আসলে ওনাদের কোনো উপকার করেছি কিনা আমার এখন পর্যন্ত মনে পড়ে না। কিন্তু ওনাদের ভালোবাসা আমি যে পেয়ে যাচ্ছি, আমি নিজেকে আসলেই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আমি একটু কথা বলি।